বেশ লম্বা সময়। সরাসরি বলা যায় ৩৫ বছর ধরে সরাসরি কাজ করছি কুইজের সাথে। আর যখন নিজে শিশু ছিলাম তখন থেকে কাজ করছি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, শিশু একাডেমি এদের সাথে। সুতরাং সেদিক থেকে আ ওই কাজ করার সীমাটা প্রায় ৪৫ বছর। সো আমি নিজেকে সবসময় তরুণ বলে দাবি করি এবং আমি মনে করি তরুণদের সঙ্গে থাকি এবং তরুণদের মতোই আমার চিন্তা ভাবনা, তাদের মতোই আমার ভালো লাগা, তাদের মতোই আমার উচ্ছলতা। সো আই এম ইয়াং এট হার্ট বাট আমার সার্টিফিকেট বলে যে আমার নাকি বয়স হয়েছে। যদিও আমি সেটা বিশ্বাস করি না। সার্টিফিকেট হিসাব অনুযায়ী আমার বয়স ৫৪ বছর। 54 প্লাস ৫৪ বছর ৫ মাস। বাট I deny that always. আমি বলি যে সংখ্যা সেটা কেবল একটা মাত্র। বয়স কেবলই একটা সংখ্যা। সো ছোটবেলা থেকে কাজ করি হচ্ছে মূলত তরুণদের সাথে, শিশু-কিশোরদের সাথে এবং আমার আগ্রহের জায়গাটা সেটাই। বিশেষ করে হচ্ছে সাংস্কৃতিক যে অগ্রযাত্রাটা, সেটা নিয়ে কাজ করি। এবং সে সময়ে যেটা করতাম প্রচুর বই পড়তাম। বই পড়তে আমার খুব ভাল লাগতো। স্কুল জীবন থেকে। যখন থেকে ইনফেক্ট আসলে আমি বানান করে পড়তে শিখেছি, বানান করে কয়েক আর কাক ও কাক পড়তে পারি। তখন থেকে আমি হাতের কাছে যা পেতাম তাই পড়তাম, বানান করে। পড়তে আমার খুব ভাল লাগতো। যদিও বড় হয়ে খুব ফাঁকিবাজ হইছি। বড় হয়ে বইয়ের পড়াশোনা একদম করি নাই। বাইরের পড়াশোনাটাই বেশি করেছি। বাইরের বই বেশি পড়েছি। সো প্রতিদিন আমি একটা করে বই শেষ করতাম। এটা ছিল আমার মোটো যে প্রতিদিন আমি একটা বই শেষ করব। আমার স্কুল ছিল সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠতাম, উঠে রেডি হয়ে চলে আসতাম স্কুলে এবং স্কুল করে দুপুরবেলা ১২টা ১২:৩০ টার মধ্যে ছুটি হয়ে যেত। বাসায় এসে বিছানার মধ্যে লাফ দিয়ে পড়তাম। উপরে বসে স্কুল ড্রেস পরা অবস্থাতেই। স্কুল লাইব্রেরিতে একটা বই আনতাম, এনে বিছানার মধ্যে লাফ দিয়ে পড়তাম। পুরো বইটা পড়ে শেষ করতাম। ২টা ২:৩০ বাজতো। তারপরে বইটা শেষ করে যেতাম, শাওয়ার নিতাম। তারপরে দেন লাঞ্চ করতাম। লাঞ্চ করে একটু বিছানায় গড়াগড়ি করতাম। করে ঠিক বিকেলের আজানটা দিল সাইন বের হয়ে খেলার মাঠে। তো এই ছিল আমার রুটিন। সো আমার আ লিখতে খুব ভাল লাগতো, পড়তে খুব ভাল লাগতো। সাংস্কৃতিক জগতের বিভিন্ন কবিতা আবৃত্তি করা, লেখা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক এগুলো আমাকে দারুণ আনন্দ দিত। এবং এই করতে, করতেই সাধারণ জ্ঞানের প্রতি আমার একটা বিশাল বড় আগ্রহ জন্মালো। তারপরে আমি বাংলাদেশ বেতারে কাজ করলাম। আমার বাবা একদিন নিয়ে গেলেন আমাকে বাংলাদেশ বেতারে। তো তখন শিশুদের প্রোগ্রাম হতো। সেটা ১৯৮০ সালের কথা। শিশুদের প্রোগ্রাম হতো কলকাকলির আসর। তো সেখানে গিয়ে কবিতা আবৃত্তি, গান গাওয়া, ছোটখাটো বিভিন্ন বিষয়ে পার্টিসিপেট করা। এভাবে করতে, করতে একদিন ৮২ সালে এসে পরিচয় হলো তখন। একদিন দেখা হলো ওইখানে আলী ইমাম সাহেব এলেন। বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক আলী ইমাম সাহেব। তিনি এলেন এবং তিনি এসে সেখানে একটা কুইজের অনুষ্ঠান করলেন। তো সেই কুইজে আমি পার্টিসিপেট করলাম এবং যেহেতু আমি প্রতিদিন পত্রিকা পড়তাম এবং আমার একটা খুব বড় নেশা ছিল হচ্ছে পেপার পড়া। প্রতিদিন ফার্স্ট পেজে ১ম কলাম থেকে শেষ কলাম পর্যন্ত আমি পুরোটা পড়তাম। পেপার পড়তে আমার খুব ভাল লাগতো। তো যেহেতু নিয়মিত পেপার পড়তাম, আপডেটেড থাকতাম সুতরাং কুইজের সমস্ত উত্তর পেরেছিলাম। তো উনি খুব অবাক হলেন এবং বললেন যে, "আচ্ছা তুমি আমার সাথে চলো টেলিভিশনে কাজ করবে।" তারপরে সেই ১৯৮২ সালে থেকে কাজ করা শুরু টিভিতে আলী ইমাম ভাইয়ের হাত ধরে। এবং তারপরে যখন আ এটা হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন একদিন উনার সঙ্গে দেখা। উনি বললেন যে, "তুমি কালকে আসো বিটিভিতে আমরা একটা কুইজের প্রোগ্রাম করব।" বলুন দেখি নামে একটা কুইজের প্রোগ্রাম শুরু হলো ১৯৯১ সালের জানুয়ারিতে। এবং সেখানে আমি একটা পার্ট করলাম ঝটপট, র‍্যাপিড ফায়ার রাউন্ড। এবং সে সময় তো বাংলাদেশ টেলিভিশন ছাড়া আর কিছু ছিল না। এবং ওইটা খুব স্মার্টলি খুব দ্রুত প্রশ্ন, দ্রুত উত্তর এটা করতাম। লোকজন খুব পছন্দ করলেন এবং সেই আমার যাত্রা শুরু। এবং আমার নাম হয়ে গেল ঝটপট বাপ্পি। তো সবাই জিজ্ঞেস করে বলত, "কোন বাপ্পি?" "ঝটপট বাপ্পি।" তো সেভাবে আমাকে আলাদা করে ডেকে চিনতে পারত। সো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। দ্যাটস হাউ আই স্টার্টেড। এবং পুরো জীবন জুড়েই আমার বিতর্ক, উপস্থিত বক্তৃতা, কুইজ, অনুষ্ঠান উপস্থাপনা এগুলো আমার সবচেয়ে ভালো লাগার জায়গা। পড়াশোনা করেছি ফাইন্যান্সে। আমার স্কুল ছিল মতিঝিল গভর্নমেন্ট বয়েজ। দেন সেখান থেকে ঢাকা কলেজ। দেন ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স, ফাইন্যান্সে আন্ডার গ্র্যাড, দেন ফাইন্যান্সে পোস্ট গ্র্যাড। করার পরে তারপরে আবার তখনই জব করা শুরু করলাম এবং জব করতে, করতে এক ফার্মে জব করতাম, বিজ্ঞাপনী সংস্থায়। জব করতে, করতেই মনে হলো যে না একটা এক্সট্রা কিছু জীবনে থাকা দরকার ডিগ্রি। তো আমার বন্ধুরা সব দেখি আজকে যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট BIM আ তখন যেটা ছিল BMDC বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন।
তো সেখানে একটা ডিপ্লোমা করলাম হিউম্যান রিসোর্সের উপরে ১ বছরের ডিপ্লোমা। তো সেটা তো খুব ভালো করলাম। তো এই করতে, করতে তারপরে হঠাৎ একসময় তখন বাংলাদেশে গ্রামীণ ফোন এলো। দ্যাটস 1997 গ্রামীণ ফোন এলো এবং গ্রামীণ ফোনে এসে আ আ এপ্লাই করলাম এবং গ্রামীণ ফোনে জয়েন করলাম। সো গ্রামীণ ফোনে কাজ করেছি ১৫ বছর ২০১২ পর্যন্ত এবং তারপরে ২০১২ পরে দেন আমরা ভলান্টিয়ার রিটায়ারমেন্ট যেটাকে বলে that we took and then I started my freelance career. ইনফ্যাক্ট বলতে গেলে আমার পার্সোনাল স্টার্টআপ। স্টার্টআপটা কি? আমার স্টার্টআপ হচ্ছে কুইজ, আমার স্টার্টআপ হচ্ছে মোটিভেশন, আমার স্টার্টআপ হচ্ছে জেনারেল নলেজ, আমার স্টার্টআপ হচ্ছে ফিউচার ক্যারিয়ার এসব নিয়ে কথা বলা এবং আমাদের যারা ইয়ুথ আছে তাদেরকে এ ব্যাপারে কিছুটা জানানোর চেষ্টা করা। তাদেরকে কিছুটা গাইডলাইন দেয়া, কিছুটা তাদেরকে এই ধারণা দেয়া যে আগামীর দিনগুলো কেমন হচ্ছে। সো এই করে আসছি এখন পর্যন্ত। মাঝখানে ২-১ টা অর্গানাইজেশনে কাজ করেছি। বাট সেটাও ব্র্যান্ডিং এ, মার্কেটিং এ কাজ করেছি এবং গ্রামীণ ফোনে ১ম এ কাজ করতাম সেলস এ অ্যান্ড পরে কাজ করেছি ব্র্যান্ড মার্কেটিং এ। সো দিস ইস মাই এক্সপেরিয়েন্স অল থ্রু লাইফ এবং এখনো বিভিন্ন অর্গানাইজেশনস এ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। তাদের ব্র্যান্ড মার্কেটিং এ কাজ করছি। কিছু গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করছি। সেটার ব্র্যান্ড মার্কেটিং এ কাজ করছি। ইমপ্লিমেন্টেশন এ কাজ করছি। দ্যাটস হাউ অ্যান্ড হোয়াট আই এম ডুইং রাইট নাও। এই হলো মোর অর লেস আমার পরিচয়। আর So flawless an introduction. So flawless মানে একদম টোটাল ফ্লো আছে। I really I would say that everybody please check it. আপনার একটা ফ্লো থাকতে হবে when you're introducing yourself. ভাইয়ার যে ফ্লোটা দেখলেন আপনারা you should learn from them. And also আমি একটা জিনিস সবাইকে বলবো যে অনেকেই স্টার্টআপ এখানে আমি দেখেছি you are skilled in something and you are trying to do something else. আর আপনি যদি লক্ষ্য করেন ভাইয়া কিন্তু সেই কবে থেকে কুইজ শুরু করছে 92 তে and সে 2012 তে এসে রিটায়ারমেন্ট করার পরে আবার কুইজ স্টার্টআপ ইজ কুইজ হি ইজ ইন দ্যাট প্লেস মানে লাইফ লং এক্সপার্টিস বিল্ড আপ হয়েছে আপনার কুইজে এবং সেলস মার্কেটিং ব্র্যান্ডিং এ। সো এই যে জিনিসটাতে আপনার উনি এক্সপার্ট হয়েছেন সেটা নিয়ে করছেন আর অন্য কিছুর ইস্যু করেন অনেকে কিন্তু ভাইয়া আপনার রিটায়ারমেন্টের পরে শুরু করে কেউ ট্রাভেল ট্যুরিজম কেউ শুরু করে ফুডস এর রেস্টুরেন্ট বাট আই থিঙ্ক দ্যাট এক্সপার্ট এরিয়াতে যদি থাকে তাহলে সফলতা আগে আসে am I right ভাই? ভেরি ট্রু আপনার যেটা এক্সপার্টিস এরিয়া সেটা নিয়ে আপনার কাজ করার অ্যাডভান্টেজ অনেক বেশি। তবে এক্সপেরিয়েন্স এর চাইতো যেমন আমার পড়াশোনা ফাইন্যান্সে হ্যাঁ কিন্তু আমার কখনো আমি কিন্তু ফাইন্যান্সে ঢাকা ভার্সিটি থেকে আপনার তাহলে জুনিয়র I was in 9th batch. Oh really? Yes. Oh আচ্ছা that's I didn't know. So আমি আপনার জুনিয়র we are in the same faculty and also আপনি BMDC তে পড়াশোনা করছেন. Right. I probably saw you there also because because my father used to work there. আমার বাবা আচ্ছা. So you probably know his name by name. His name was Muhammad Sanaullah. হ্যাঁ উনি আমার ডাইরেক্ট টিচার ছিলেন। So it is great. আমি probably আপনাকে probably BMDC হয়তো দেখা হয়েছে। So in many ways we are connected. So দেখেন যেটা আরিফ বলছিল সেটাতে আমি একটু let me go back যে আমি পুরো গল্পটা বললাম আমি আমার ব্যক্তিগত গল্প বললাম খুব সিম্পল গল্প খুব এক্সট্রাঅর্ডিনারি নিজেকে হামবড়া করে কোনোভাবে কোনো কিছু না বিনয়ের সাথে সফটলি সুন্দর করে আমার ইনার একদম ভেরি পার্সোনাল একটা গল্প বললাম। সো দেখেন আপনি যখন আপনার গল্প বলবেন যখন আপনাকে কোথাও ইন্ট্রোডিউস করবেন কোথাও যাবেন বি ইয়োরসেলফ বি ভেরি অনেস্ট বি ভেরি মাচ ইউ আপনি সেভাবে নিজেকে প্রেজেন্ট করেন আপনার জেনুইন গল্পটা বলেন লোকে হয় কি খুব সহজে ধরতে পারে যে কোনটা কৃত্রিম আর কোনটা ফেক কোনটা হৃদয় থেকে এসছে আর কোনটা এখান থেকে এসছে। সো মানুষ হৃদয়ের সাথে খুব জলদি কানেক্টেড হয় অনেক বেশি প্যাচ আপ করে। আমরা অ্যাভাটার দেখেছি না অ্যাভাটারে ওই যে দুজনে কানেক্ট করতো লেজে এটা দিয়ে কানেক্ট হতো এবং তারপরে একজন আরেকজনকে সিঙ্ক করতো সব বুঝতে পারতো। মানুষের মস্তিষ্ক ঠিক তাই মানুষ ঠিক একে অপরকে কানেক্ট করতে পারে হার্ট টু হার্ট তখনই কানেক্ট করে যখন আপনি হার্ট থেকে কথা বলবেন। সো যারা স্টার্টআপে আছেন যারা স্টার্টআপে কাজ করছে তার জন্য প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বি অনেস্ট বি ইয়োরসেলফ। আপনাকে মার্ক জুকারবার্গ হইতে হবে না ভাই আপনাকে স্টিভ জবস হইতে হবে না আপনাকে আয়মান সাদিক হইতে হবে না আপনি আপনি তাই এটি আপনি ভালো মন্দ মিশিয়ে যেমন আছেন এটি আপনি বি অনেস্ট বি ইয়োরসেলফ আপনার মতো থাকেন এবং আপনাকে তুলে ধরেন
আপনার গল্পটা তুলে ধরেন। খুব সিম্পল। It is so আর good. I যখন mean, right. আচ্ছা ভাই, তাহলে আমি আমার প্রথম প্রশ্ন করি। আপনি অলরেডি উত্তর দিয়েছেন এটা, ঠিক আছে? সেটা হচ্ছে যেটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে প্রত্যেকটা স্টার্টআপের যে ওনার, এর মধ্যে অনেকেই আছে তাদের একটা পার্সোনাল স্টোরি থাকে এবং সেই স্টোরিটার থেকেই আসলে তার স্টার্টআপটা আসে। যেমন আই উইল সে দ্যাট এখানে যদি আমাদের ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, উনি হচ্ছে নিউরোশেড নাম ওনার স্টার্টআপটার। ইটস ফর আপনার নিউরাল ডিসঅর্ডার যেসব কিডসদের আছে তাদেরকে নিয়ে উনি কাজ করছেন। আই থিঙ্ক আপু জয়েন করেছেন এখানে, এই যে যমুনা মল্লিক আপু, ঠিক আছে? শি রেজ হার হ্যান্ড অ্যাকচুয়ালি। নাও হ্যালো, আপু, আপনাকে আমি অবশ্যই লেট ইউ টক। তো এখন ধরেন এই যে স্টোরিটা আপনার, ওনার যে ওনার মেয়ে যখন উনি এনডিডি প্রবলেম খুঁজে পেলেন, তারপর কিন্তু উনি ওনার ট্র্যাক কমপ্লিটলি চেঞ্জ করে ফেললেন এবং অ্যাবসলিউটলি। চেঞ্জ করে আপনার শি স্টার্টিং আপনার নিউরাল ডিসঅর্ডার নিয়ে পড়াশোনা শুরু করলেন, চাইল্ডের এডুকেশন কিরকম করতে হবে সেটা নিয়ে হিউজ স্টাডি করলেন এবং রাইট নাও শি ইজ লুকিং ফর মেকিং এ ইউনিকর্ন স্টার্টআপ। বাহ! এখন এই যে স্টার্টআপটা, আমি ঝুমনা আপু প্লিজ, ঝুমি আপু, হ্যাঁ, ইফ ইউ ক্যান ওপেন ইউর মাইক এন্ড ইন্ট্রোডিউস ইয়োরসেলফ প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঝুমি বলছি। বেসিক্যালি আমার স্টোরিটা আমার মেয়েকে নিয়ে, লাবিবা খান। তো ওর এখন বয়স 14 বছর এবং ও মাল্টিপল মাশাআল্লাহ। ডিসিপ্লিনে আছে। তো বিষয়টা হচ্ছে যে আমি একটা প্যারেন্ট হিসেবে, স্পেশাল চাইল্ডের প্যারেন্ট হিসেবে যে সাফারিং গুলো ফেস করেছি এই 14 বছরে, আসলে 14 বছর ধরে এগুলি সলিউশন খুঁজেছি। প্রত্যেকটা পদক্ষেপে যখনই সাফার করেছি তখনই সলিউশন খুঁজেছি এবং সলিউশনটা একটা সময় আমার আইডিয়াতে পরিণত হয়। এবং আমার একটা স্পেশাল স্কুল সার্ভিস সেন্টার আছে পুরান ঢাকাতে, যেটা 6 বছর ধরে এক্সিস্ট করতেছে। তো বাহ! এইটা ওটা ফাউন্ডেশন হিসেবে আছে, আলোর পাখি ফাউন্ডেশন। আর বাহ! এখন যে নামটা খুব ডায়াগ্রাম, সুন্দর। জি, আর ভারী এখন সুন্দর। হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। এখন স্টার্ট আপ করতে চাচ্ছি, সেটা হচ্ছে নিউরোশেড নামে, যেখানে সব প্যারেন্ট এবং প্রফেশনালদের একটা শেড হবে, যারা সবাই একসাথে আমরা প্রফেশনাল প্যারেন্ট সবাই একই শেডের মধ্যে থাকতে চাই আসলে। কারণ রাইট। একজন আরেকজনকে সহযোগী হতে হবে, তাহলেই আমরা আমাদের স্পেশাল চাইল্ডদের প্রবলেম গুলো সলভ করতে পারবো ইনশাল্লাহ। অ্যাবসলিউটলি। প্রথমে জানতে হবে যে আই এম নট অ্যালোন। আমি একা না। এই সংগ্রাম আমার একা না। এই সংগ্রামে আরো অনেকে আছে। আমরা সবাই ভাবি যে আহা আল্লাহ আমাকে এরকম দিল, আমাকে কেন দিল? আমি একা, আমি অসহায়, কি করব? কিন্তু যখন আমি জানবো যে এই সমাজে আমি একা নই, আমার মতো এরকম অসংখ্য বাবা-মা, তারা এ ধরনের আল্লাহ তাদেরকে এরকম স্পেশাল চাইল্ড দিয়েছেন, এরকম অসাধারণ শিশু সন্তান, এরকম অসাধারণ আ কি বলবো যে বেহেশতের বাচ্চা দিয়েছেন। সেটা যে কত বড় সৌভাগ্য, যারা সেভাবে পজিটিভলি দেখেন তারা জানেন। সো এই বাচ্চাদের সমাজে যখন আমরা জানবো যে অনেক বড়, তখন আমরা বুঝবো যে না, এটা খুব সাধারণ একটা ব্যাপার এবং আমাদের মতন আরো অনেকে আছে। এবং যখন আমরা একে অপরের সহায়তায় হাত বাড়াবো, তখন আমাদের এই কমিউনিটিটা অনেক স্ট্রং হবে। আমরা তখন অনেক কিছু আদায় করে নিতে পারবো। সুতরাং আপনি যেটা করছেন সেটা খুব ভালো এবং কেবলমাত্র আপনি নন। আমি পার্সোনালি এমন অনেককেই চিনি যারা এই কাজগুলো করছেন, যে তারা তাদের সন্তান যখন তারা বের করতে পেরেছেন যে তাদের বাচ্চা স্পেশাল চাইল্ড, তখন তারা নিজেরা উদ্যোগী হয়ে এরকম বেশ কিছু নেটওয়ার্ক গড়ে তুলছেন, বেশ কিছু কাঠামো গড়ে তুলছেন, যেখানে অন্যান্য প্যারেন্ট যারা এই চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে, তারা যেন সহায়তা পেতে পারে। সুতরাং আমি বলব যে ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ এবং আমি সিউর যে আপনি এই চলার পথে আরো অনেককে সাথে পাবেন। ইয়েস, আপনার যদি কোনো কিছু জানার থাকে, হয়তো আমি আমি আমার একটা অভিজ্ঞতা ইস্যু থেকে থেকে একটু কানেক্ট করতে চাই ভাইয়া। এই যে এইখানে যে আপু খুব সুন্দর করে নিজের স্টোরিটা কিন্তু, বা যেভাবে হোক বলতে চাচ্ছেন বা বলতে চান উনি, ঠিক আছে? এবং একটা হচ্ছে আমি জানতে চাইবো যে ওনারা ওনাদের স্টার্টআপের সাথে স্টোরিটা কিভাবে কানেক্ট করবেন। আর অলসো অনেকে কিন্তু কানেক্ট করতে চায় না, একটু শাই ফিল করে এক্স্যাক্টলি। পার্সোনালিটিটাকে। এইটা ভাইয়া একটু আপনি শুরুতে একবার বলছেন, বাট তারপর আবার একবার ওদেরকে একটু মোটিভেট করেন যে আচ্ছা, প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে, যেটা ঝুমিও জানেন, যে ঝুমি যেরকম সাহসী একজন মা, সাহসী একজন মেয়ে, সাহসী একজন নারী, এবং তিনি উঠে এসছেন। তিনি বলছেন যে না ভাই, আমার বাচ্চা স্পেশাল চাইল্ড, শি নিডস স্পেশাল হেল্প, অ্যাবসলিউটলি ফাইন। এই যেরকম সাহস করে এগিয়ে আসছেন, এবং খুব আনন্দের ব্যাপার হচ্ছে যে আগে যেরকম আমাদের একটা সোশ্যাল ব্যারিয়ার ছিল, আমাদের সামাজিক একটা বাধা ছিল, যে আমার বাচ্চাটা যেহেতু স্পেশাল চাইল্ড,
আমার আত্মীয় স্বজন কি বলবো, ওরা জানলে কি বলবে, সেই বাচ্চাটাকে লুকিয়ে রাখার, দূরে রাখার, তাকে সমাজ থেকে দূরে রাখার একটা প্রবণতা আমাদের ভেতরে ছিল। কিন্তু আজকের এই যুগে এসে, এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে, এই আধুনিক যুগে এসে এই সংকীর্ণতাটা অনেকখানি কেটে গেছে। এখন যেসব বাবা-মার স্পেশাল চাইল্ড, আমি অনেককে দেখি তারা খুব গর্ব করে। আমাদের এক আমি একজনকে চিনি, তার নাম হচ্ছে, আমি জানি না আপনি চেনেন কিনা জুমি, সাদিয়া শাবনাম হেমা। বাই এনি চান্স চেনেন ওনাকে? জি, আমি আচ্ছা, আসলে কমিউনিটি সবার সাথেই যুক্ত। আর বিষয়টা হচ্ছে যে আপনি ঠিক বলেছেন যে আমাদের বেশিরভাগ এখানে 95% উদ্যোক্তাই হচ্ছে এই সেক্টরে হচ্ছে মা। তারা হচ্ছে এক্সাক্টলি নিজের সাফারিং থেকে এই কাজটা করেছেন এবং ট্রু। এখন আমার খুব ভালো লাগে এটা জেনে যে এখন কিন্তু কিছু বাবারাও এটার পিছনে উদ্যোগ নিচ্ছেন। এটা কিন্তু আগে অ্যাবসলিউটলি। ছিল না। 14 বছর আগে আমার বাবারা চায় করতে, কিন্তু বাবাদের প্রবলেমটা হয়ে যায় কি, আমাদের আসলে সরকারি চাকরি যদি না করি, ইনফ্যাক্ট সরকারি চাকরিতেও আসলে এত সময় দিতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যাও, অফিস করো ৬টা ৭টা পর্যন্ত, তারপর ওখান থেকে বাসায় আসতে আসতে রাত্রে ৯টা ১০টা, তারপরে না বাবাদের আর আসলে সেই শক্তিও থাকে না, সেই সময়ও থাকে না, সেই সেই ইচ্ছাটাও থাকে না যে এখানে কিছু করি। যেসব মায়েরা ঘরে থাকেন তাদের পক্ষে আসলে কিছুটা সময় বের করা সম্ভব হয় ঘরের সমস্ত কাজ শেষ করে। তারা অনেকটা করতে পারে। কিন্তু বাবারা যে চান না তা না। বাবারা মনে প্রাণে চান। বাবারা আরো বেশি চান। কিন্তু বাবা বেচারারা না এখন আমাদের সমাজে খুব বিপদে পড়ে গেছে। এই এই ইনফ্লেশন, এই চাকরির বাজার, এই অনিশ্চয়তা, যানজট, বেতন সবকিছু মিলিয়ে না খুব, খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন বাবারা। আমি নিজে একজন বাবা। সো আমি জানি যে কত টাফ সিচুয়েশন, কি পরিমাণ ফ্রাস্ট্রেটিং লাগে সবকিছু মিলিয়ে। সো মায়েরা করছেন, এটা খুব ভালো উদ্যোগ। তো আমি সাদিয়া শবনম হিমার কথা বলছিলাম, তার গল্পটা বলি। ভেরি ইন্টারেস্টিং। তার বাচ্চাটা একটু স্পেশাল। সে প্রতিদিন মজার, মজার গল্প লেখে। তার ফেসবুক পেজে গল্প লেখে যে আজকে তার ছেলে কি করলো। তার ছেলে এটা করছে, ছেলেকে সেটা বলছে, ছেলেটা করছে, এবং এমন মজা করে লেখে যে আমরা হাসতে, হাসতে মানে মরে যাই। এবং ওকেই দোষ দিই, "এই তোমার ছেলে তো ঠিক আছে, তুমি খামাখা ওর উপরে বেশি ইয়ে করছো, সে করতেছো।" হ্যাঁ? এবং খুব মজা করে লেখে। সাদিয়া শবনম হিমা এত মজা করে লিখতে পারে, এত ইন্টারেস্টিংলি লেখে, বিউটিফুল। এবং তার ছেলে, এবং সেদিন লিখছিল যে তার ছেলে এরকম স্পোর্টস এ খুব একটা বেশি আগ্রহী না, স্পোর্টস করতে যেহেতু ফিজিক্যাল লেবার দিতে চায় না, ফিজিক্যাল লেবারে এদের একটু আগ্রহ কম থাকে। তার বাচ্চা স্পোর্টস হবে, দৌড়াদৌড়ি করতে চায় না, তো তার মা তাকে জোর করে ধরে নিয়ে গেছে, না চল তোকে স্পোর্টস এ যেতে হবে, দৌড় দিতে হবে। তাকে বলছে যে ঠিক আছে, তুমি মনে রাখবা তুমি একা দৌড়াচ্ছ, কারোর সাথে তোমার কম্পিটিশন দরকার নাই, তোমার জান প্রাণ দিয়ে তুমি দৌড়াবা। হ্যাঁ, তারপর বলছে মা আমি যদি না পারি, বলে না পারলে নাই, এই যে তুমি দৌড় দিয়েছো এটাই তো অনেক। কিন্তু তুমি ইয়ে করবা, তোমার মনে থাকবে যে আমি পারবো, কেন পারবা না, নিশ্চয়ই পারবা। তারপরে ওর বাচ্চা অন্য সব সাধারণ বাচ্চার সাথে একসাথে দৌড় দিয়েছে এবং সে থার্ড হয়েছে। সো মানে ইটস এ বিগ থিং। সে বলছে আমার বাচ্চা যদি থার্ড নাও হতো, ও যে পার্টিসিপেট করেছে সেজন্য আমি ওকে ট্রিট দিতাম। তো এইটাই যে বাচ্চাকে যদি ওই স্পিরিটটা দেয়া যায়, ওই বিশ্বাসটা দেয়া যায়, ওই আস্থাটা যায়, ট্রাস্ট মি, সাধারণ বাচ্চার সাথে ওর কোনো তফাৎ নাই। খালি একটাই জিনিস, উই হ্যাভ টু ট্রিট দেম ডিফারেন্টলি, এইটুকুই। এবং কিভাবে ডিফারেন্টলি ট্রিট করবে এই টেকনিক গুলো শিখে গেলেই ডান। এই বাচ্চাটা অনেক বাচ্চার চাইতে আলাদা হবে। এবং আল্লাহ তাআলা না সবাইকে, ওই যে বলে না, মানে আল্লাহ তাআলা কাউকে অপূর্ণ রাখেন না। যিনি জন্মান্ধ বা যার চোখ কোনো একটা সময় নষ্ট হয়ে যায়, আল্লাহ তার সেন্সকে এত বাড়িয়ে দেন যে উনি চোখে না দেখেও অনেক কিছু দেখতে পান। যার কান থাকেন, যিনি শুনতে পান না, তিনি চোখ দিয়ে এমন অনেক কিছু দেখতে পারেন যেটা কানে না শুনে উনি বুঝতে পারেন। তো আল্লাহ প্রত্যেককে কিছু না কিছু শক্তি এক্সট্রা দিয়ে দেন। তো আমাদের যারা স্পেশাল চাইল্ড আছে তাদেরকেও আল্লাহ তাআলা এমন অনেক কিছু দিয়েছেন যেটা আমরা এক্সপ্লোর করি না। সেটা যদি এক্সপ্লোর করি তাহলে আমরা দেখব যে আমাদের ওই বাচ্চাটা সাধারণ অনেক বাচ্চার চাইতে অনেক বেশি শক্তিশালী, অনেক পাওয়ারফুল, অনেক মেধাবী এবং অনেক কিছু করতে পারে। এবং সারা দুনিয়া সেটার উদাহরণ। স্টিফেন হকিং বিশাল বড় উদাহরণ, তাই না? স্টিফেন হকিং এর মতন বিজ্ঞানী কয়জন আছে দুনিয়াতে? সো এটা হচ্ছে বড় ব্যাপার। সো আপনি যেটা করছেন বিউটিফুল। আপনি আপনার গল্পগুলো বলেন যে আজকে আপনার মেয়ের সাথে কি হলো, আজকে ওকে নিয়ে কি করলেন, কোথায় গেলেন। একেক দিন একেকটা জিনিস বলেন এবং ওই প্রবলেমটা আপনি কি করে সলভ করলেন, কি করে গেলেন। আপনার জীবনের গল্পগুলি যখন বলবেন না, তখন অন্য বাবা-মায়েরা এটা খুব রিলেট করতে পারবে।
বাইরের দুনিয়ার কোন একটা গল্প বলেন, আচ্ছা ওইখানে এরকম একটা ঘটনা ঘটেছে, এখানে এটা একটা ঘটেছে, এখানে এটা হচ্ছে। আপনি প্রতিদিন ছোট ছোট করে ব্লগ লিখতে থাকেন, গল্প লিখতে থাকেন। আপনার ধরেন লিখতে অনেক সময় লাগে, লিখতে ভালো লাগে না, মুখে গল্পটা বলেন, অডিও স্টোরি করেন, যে ভাই চেহারা দেখাতে চাই না, বা আপনি ভিডিও দিয়ে বললে আরো ভালো, কারণ ভিডিওটা খুব দ্রুত প্রচার হয়। তো এইভাবে যদি আপনি আপনার গল্পটাকে যতখানি পার্সোনালাইজ করতে পারেন, এবং যেটা শুরুতে বলছিলাম যে আপনি আপনার মতনই, বি ইয়োরসেলফ, আপনার কারোর মতো হওয়ার দরকার নেই, আপনি যেমন তেমনই আপনার নিজেকে অনেস্টলি প্রেজেন্ট করেন। আমরা অনেস্ট মানুষটাকে দেখতে ভালোবাসি। আমরা ব্যক্তিগত জীবনে যে যাই হই না কেন, যতখানি যে জায়গায় থাকি না কেন, আমরা সবসময় একটা অনেস্ট মানুষকে অনেক বেশি ভালোবাসি। এবং যখন আপনি অনেস্টলি কথা বলবেন, যখন আপনি আপনার হৃদয় থেকে কথা বলবেন, অপরজন না ঠিকই বুঝতে পারবে যে ইনি হৃদয় থেকে কথা বলছেন, ইনি অনেস্টলি কথা বলছেন। আর মায়েদের এই গল্পগুলো না খুব সহজে ক্যাচ করে। এটা কেবল আরেকজন যে স্পেশাল চাইল্ডের মাকে ক্যাচ করবে তা না। এই সমাজের যারা অন্যান্য মা আছেন, সাধারণ বাচ্চা মা আছেন, তাদেরকেও অ্যাটাচ করবে। বাবাদেরকেও অ্যাটাচ করবে। সমাজের যারা নীতি নির্ধারক আছে তাদেরকেও অ্যাটাচ করবে, এবং তারা অনেক বেশি স্পেশাল চাইল্ড ফ্রেন্ডলি হয়ে উঠবে, এবং সমাজে যে সমস্ত ব্যারিয়ার গুলো আছে এগুলো থেকে তারা বেরিয়ে আসবেন। সো আমি মনে করি ইউ আর অ্যাবসলিউটলি অন দ্য রাইট ট্র্যাক, বাট অল ইউ নিড টু ডু ইজ যেটা হয় যে রেগুলার একটা করে ব্লগিং করা, রেগুলার একটা করে ছোট গল্প লেখা, আপনার আপনার মেয়েকে নিয়ে প্রতিদিনের অভিজ্ঞতা, তার একটা ছবি আঁকা শেয়ার করেন, তার একটা অ্যাক্টিভিটিস শেয়ার করেন, সে আজকে সুন্দর করে সেজেছে শেয়ার করেন, সে আজকে নিজে নিজে একটা ধরেন কাপ ধুচ্ছে সেটা শেয়ার করেন, সে টিভি দেখছে, নিজে নিজে চ্যানেল চেঞ্জ করে করছে, বা সে একটা গেমস খেলে গেমসে মার্কস পেয়েছে, এটা শেয়ার করেন। মানে simple, আপনার ডেইলি লাইফটাকে শেয়ার করেন। হ্যাঁ, Okay. এবং এইভাবে না দেখবেন কি অন্যান্য বাবা মাদেরকে উৎসাহ পাবে। উৎসাহ দিলে হবে কি, যখন এই বাচ্চার সাথে যখন মা বা বাবা যখন কানেক্টেড হবে, যখন মিশে এই কাজগুলো করবে, তখন দেখবেন যে বাচ্চার সাথে ইনভলভমেন্ট অনেক বেশি হবে। এবং নিউরাল ডেভেলপমেন্ট যেটা, সেটা কেবলমাত্র কিছু এক্সারসাইজ, কিছু মেডিসিন দিয়ে হয় তা না। এটা অনেক বেশি হয় যখন তার সাথে, বাচ্চার সাথে কেউ খেলে, কেউ কমিউনিকেট করে, তার সাথে কেউ মেশে, তখন কিন্তু তার নিউরাল ডেভেলপমেন্টটা আরো বেশি হয়। সো আমাদের এই জায়গাটা এমফাসিস করা যে আরো বেশি জরুরি। আপনি গল্পগুলো বলার মাধ্যমে, এই ব্লগ গুলো করার মাধ্যমে করতে পারেন। I guess Bhaiya, Jhumi Apu got an excellent one. I mean, like, we have been working with her for a couple of days, but what you said was really good. I mean, Jhumi Apu, you raised your hand. I think আমি আপনাকে 1 মিনিটের মধ্যে বলতে বলবো, কারণ আরো অনেকেই হ্যান্ড রেজ করছে, মুস্তাফা রেজ করছে, এবং আমি আরো অনেকের কাছ থেকে কোশ্চেন চাবো। Jhumi Apu, প্লিজ বলেন, do you think this is a very good tips given by Papi Bhai? Jhumi Apu, আপনি I can open হ্যাঁ আপু, আপনি মাইক খুলতে পারেন, বলতে পারেন। জি, আমার মেবি নেট চলে গেছিল আমার, নাকি আমি বুঝতে পারি নাই। হ্যাঁ বলেন আপু। হ্যাঁ আচ্ছা, শুনতে সেটা পেরেছেন হচ্ছে আপনি যে ভাইয়া যেটা বলছে, শুনছেন তো, যে ভাইয়া বলছে যে আপনার ইউ ক্যান স্টার্ট রাইটিং ব্লগ। আমার মনে হয় আপনার তো অলরেডি আপনার মেয়েও আছে, প্লাস আমার অলরেডি আছে আলোর পাখি ফাউন্ডেশন হ্যাঁ আছে, অনেকগুলো চিলড্রেন আছে যাদেরকে নিয়ে আপনি ইচ্ছা করলে আপনার পার্সোনালিটিটাকে ওইটার অ্যারাউন্ডে আপনার বিল্ড আপ করতে পারেন, এবং দ্যাট উড বি রিয়েলি ক্রেডিবিলিটি ব্রিং করবে। এবং আপনি যখন নিউরোশেটকে নিয়ে মার্কেটে আসবেন, ডেফিনেটলি আমরা তো বলছি যে ফাইন্যান্সিয়াল টার্গেট তো থাকি আমাদের, but your one is not only about money, your one is a completely different thing. So আপনার credibility very important. So আপনি আসলে উপকার করতে চাচ্ছেন, এবং you are doing these things already, and সবাই জানে, আমি জানি আপনার অনেক পপুলারিটি, বাট যে রেগুলার ব্লগ করা, ফেসবুকে ভিডিও দেওয়া, এটা মনে হয় একটা খুব ভালো একটা টিপস হবে। ঠিক আছে, এটা টেকনিক্যাল একটা জিনিস, আপনি তো দেবেনই, এটা নর্মাল করবেন, কিন্তু যেটা হবে, যেটা মেইন পয়েন্ট আমি বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে অ্যাজ মাচ পার্সোনাল অ্যাজ পসিবল। আপনার ব্যক্তিগত প্রতিদিনের সহজ বিষয়গুলো তুলে ধরেন। যেমন ওই যে বইটাকে বলেছে, যেমন ধরেন আজকে আপনার বাচ্চা একটা প্লেট ধুলো, ও নিজে নিজে খেয়েছে, খেয়ে কাঁটাগুলো বেছে রেখেছে, খাবারগুলো বেছে রেখেছে সুন্দর করে, খুব গুছিয়ে খেয়েছে, উঠে প্লেটটা নিয়ে কিচেনে গেছে, কিচেনে গিয়ে সিঙ্কে গিয়ে ও আবার নিজে নিজেটাকে ক্লিন আপ করে আবার গুছিয়ে রেখেছে। এই ভিডিওটা করে দেখান, বুঝলে আজকে আমার মেয়েটা একটা দারুণ কাজ করেছে। আমি ভাব ইন্টারাপ্ট করছি, কোশ্চেন অনেকগুলো আছে। I think you should get আপনার এটা থেকে আপনি থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু মুস্তাফিজ ভাই, you raised your hand, এবং আমি I can see that multiple founder as looking for questions. আমি তাহলে আমি ফ্রিকোয়েন্ট করছি জিনিসটাকে। বাট প্রথম কোশ্চেনটার অ্যান্সার অনেক লম্বা হয়েছে, বাট দ্যাট he has set the example. Okay,
এটা বুঝে যাচ্ছে যে আপনার কি কি বলতে চাচ্ছে ভাই, এবং অনেকে এটাতে কাজ করে। মুস্তাফিজ ভাই প্লিজ, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কোশ্চেন। জি, আসলে বিষয়টা খুব টাচি টপিক নিয়ে কথা হচ্ছে। আমি একটু আমার শেয়ার করতে চাই। হিতেশ Please. রামচন্দ্রন একজন ভদ্রলোক আছে, সিঙ্গাপুরের একজন মোটিভেশনাল স্পিকার, এবং উনি জি সেলস এবং লিডারশিপের ট্রেনিং দেন। তো উনি হচ্ছে জি একজন সেলিব্রাল পালস। উনি 2017 সালে বাংলাদেশে আসছিল। উনি ওয়ার্ল্ড ট্যুর করে মোটিভেশন দেয়। ওনার সেলিব্রাল পালসি, ওনার ডক্টর বলছিল যে 24 ঘন্টায় বাচ্চা মারা যাবে। হ্যাঁ, তো উনি এই Right. মেসেজটা দিয়ে যাচ্ছেন যে ওনার একটা ফাউন্ডেশন আছে, বেটার দেন নর্মাল। আমি লিঙ্কটা শেয়ার করে রাখবো। এটার মাধ্যমে উনি মেসেজটা দিয়ে যাচ্ছেন যে একজন স্পেশাল বেবি যদি তার বাবা মা যদি তাকে ট্রিট করে নর্মাল, হ্যাঁ, তাহলে সে কিন্তু আসলে নর্মালের চিত্র বেটার হতে পারে। আর ওনার মেসেজটা হচ্ছে যে Absolutely. ওনার মেসেজটা হচ্ছে আসলে ডিসএবিলিটি নট ফিজিক্যাল, ইটস এ মেন্টাল। হ্যাঁ, তো জাস্ট আমি আমার ইয়েটা শেয়ার করলাম। হিতেশ রামচন্দ্রন উনি খুব বড় মাপের একজন স্পিকার। উনি যখন কথা বলে উনি মনে হয় যে পড়ে যাচ্ছে এরকম। আমি প্র্যাকটিক্যালি ওনার সেশনে আমার হয়েছিল দেখার জন্য। জাস্ট এইটুকু আর কি। আমি জাস্ট শেয়ার করে দিচ্ছি ইয়ের মধ্যে, ম্যাডাম হয়তো আমরা। থ্যাংক ইউ মুস্তাফিজ ভাই। রাশেদ ভাই, আপনি যদি কোশ্চেন করতে পারেন, ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড, প্লিজ ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আরিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। বাপ্পি ভাইয়া বলি, ভালো আছেন নিশ্চয়ই? আপনার কথাগুলো শুনতে অনেক ভালো লাগছিল, খুব ভালো আছি, অনেক চমৎকার লাগছিল আপনার কথার স্টাইল এবং কথার যেভাবে আপনি কথা বলেন, অনেকক্ষণ শুনতে ভাল লাগে। যাই হোক, এই গুণগান আজকে এখন গাইতে চাই না। আমি মূলত আমার স্টার্টআপের নাম মাইন্ড বুস্ট। আমরা বেসিক্যালি মেন্টাল হেলথকে যাতে অ্যাক্সেসিবল এবং এফোর্ডেবল করা যায় একদম প্রত্যেকটা মানুষ, আমার বাসার যে মানুষটা কাজ করে, আমার যেই রিক্সায় আমি উঠি, আমি যেই দোকান থেকে মুদির জিনিস কিনি, each and everyone should have this access easily, যাতে সবাই খুব কম ইজিলি মেন্টাল ওয়েলবিংটা অ্যাভেল করতে পারে। যাই হোক, আমার আসলে পয়েন্ট এটা না। আমি যেই পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, মানে এই যে ধরেন আপনার কথা যখন শুনছিলাম, আপনার পুরা লাইফটাই অনেকটা ক্যারিশমেটিক কাইন্ড অফ, শ্রুতিমধুর, শুনতেই ভাল লাগে যে জীবনের প্রথম দিন থেকে এটা করছেন, মানে যে কোনো কেউ শোনার সাথে সাথেই এটা একসেপ্ট করবে। কিন্তু ধরেন আমাদের মতো, আমি যদি আমার কথাই বলি, আমাদের মতো অর্ডিনারি এবং যাদের এমন ক্যারিশমেটিক লাইফ নেই, কিন্তু সামনে কিছু করতে চায়, বড় কিছু করতে চায়। আমার লাইফে অনেকগুলা মানে আনসাকসেসফুল এবং লস, কনসার্ন, বিজনেস অনেকবার ধরা খেয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। আশা করি বড় কিছু হবে ইনশাল্লাহ কোনো এক সময়। কিন্তু কোশ্চেনটা হলো, আমাদের যখন এই লাইফে অনেকগুলা ফেলিউর থাকে, সেই ক্ষেত্রে এমন ক্যারিশমেটিক লাইফ ছাড়া সহসা ইনভেস্টর অথবা আমাদেরকে মানুষ বিশ্বাস করতে চায় না, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওকে, এখানে একটা কথা বলি যে ওই যে বললাম, প্রথম একটা কথা মনে রাখবেন, অলওয়েজ আপনি আপনার হার্ট থেকে কথা বলেন। যেটা আমি বারবার বলি, which is very important, be honest to yourself, be personal, be true to yourself. এটা হচ্ছে যে এই যে আপনি কিছু কথা বললেন না, যে ভাই আমি ব্যবসা করতে গেছি, ধরা খেয়েছি, এটা করেছি, ধরা খেয়েছি, আমি ওইটা করেছি, ধরা খেয়েছি, এটা করতে চেয়েছি হয় না, ওটা করতে চেয়েছি হয় না, এখন যাবার ইচ্ছা আছে এরকম কিছু করেন। ট্রাস্ট মি, আপনি এই গল্পগুলি আপনার ভিডিও ব্লগে বলেন, এই কথাগুলি আপনি লেখেন যে আপনি কি কি করতে চেয়েছেন। আপনি প্রথম যখন ক্লাস 7-এ করছি, পরীক্ষায় ফেল করছি, বাবা এসে ধরে মারছে, আপনি গল্পগুলো বলেন। কেন বলবেন জানেন? কারণ আপনি যে গল্পটা বলতেছেন না, এই গল্পটা আসলে 99.9% মানুষের, আর আমি যে গল্পটা বলছি এটা 0.01% মানুষের। আমার সাথে লোকে রিলেট করতে পারবে না, কারণ লোকে এসে ওরকম স্কুল থেকে এসে পুরা বই পড়ে, প্রতিদিন একটা করে বই পড়ে, খুব কম, পাগল কম আছে, বেশিরভাগ নর্মাল মানুষ। ঠিক আছে, সে কিন্তু আপনার সাথে রিলেট করতে পারবে, কারণ 99.9% মানুষ কাজ করতে গেছে, ফেল করছে, ধোকা খাইছে, টাকা মাইকেছে, বন্ধু টাকা নিয়ে গেছে, ফেরত দেয় নাই, কোনো কিছু করতে গেছে হয় নাই, সরকারি অফিসে গিয়ে ঝামেলায় পড়ছে, কোনো একটা কাজ অনেক উদ্যোগ নিছে, ব্যবসা করতে চেয়েছে, প্রেম করে বিয়ে করছে, হয়তো বিয়েটা টিকে নেয়, হয়তো বউ সাপোর্টিভ না, অনেক কিছু হইতে পারে, ফ্যামিলি সাপোর্টিভ না, বোনরা ঝামেলা করছে। আপনি আপনার গল্পটা বলেন, যা হয়েছে সেটাই বলেন, নর্মালি বলেন। ট্রাস্ট মি, লোকে আপনার সাথে আরো বেশি হুক করবে। আপনি যখন অনেস্টলি আপনার ভেতর থেকে কথা বলবেন, সেটা অনেক বেশি মানুষকে টাচ করবে। সো
অসাধারণ মানুষের গল্পের চাইতে সাধারণ মানুষের গল্প লোকে বেশি পছন্দ করে। একটা নাটক ছিল না যে বড় ছেলে, তাই না? হ্যাঁ, গল্পটা খুব মার্কেট পেয়েছিল বড় খুব ছেলে মার্কেট মাঝখানে। পেয়েছে। কেন পেলো জানেন? সিম্পল কারণ, কারণ গল্পটা খুব অসামান্য কিছু না, খুব সিম্পল একটা গল্প। আর এটা হচ্ছে যে 99.9% ফ্যামিলিতে এইটাই ঘটে, বড় ছেলেরা অনেক স্যাক্রিফাইস করে, অনেকগুলি ভাই বোন। আজকালকার দিনে আর নাই, আজকালকার দিনে তো সব ইন্ডিভিজুয়াল। বাট ধরুন আমরা যখন ছিলাম, আমাদের চাচাদেরকে দেখছে, আমাদের বাবাদেরকে, বা এরকম আমাদের সমাজে আশেপাশে দেখছি যাদের 6-7টা ভাই বোন, 7-8টা ভাই বোন, সেক্ষেত্রে বড় ভাইয়ের রোল কিন্তু বাবার রোল হয়ে যেত, এবং বড় ছেলেকে অনেক স্যাক্রিফাইস করতে হতো, কাজ করে সংসারে হাল ধরতে হতো। সো দে ক্যান রিলেট, এবং সেজন্য কিন্তু বড় ছেলে এত হিট হয়েছে। সো এই জন্য বলি যে বি অনেস্ট এবং আপনি আপনার গল্পগুলো তুলে ধরেন, এবং ইনভেস্টাররা কেবল এটাই দেখতে চায় না যে আপনি কত সাকসেসফুল হয়েছেন, এখানে পয়সা বানিয়েছেন, এটা করছেন, সেটা করছেন। অ্যাট দ্য সেম টাইম দে ওয়ান্ট টু হিয়ার ইয়োর ফেইলিউর স্টোরি। আজকাল দেখবেন যে বেশিরভাগ জায়গায় সাকসেস স্টোরির চাইতে ফেইলিউর স্টোরি শুনতে লোকে বেশি চায়, কারণ আমরা সবচেয়ে বেশি শিখি হচ্ছে সাকসেসের মধ্যে দিয়ে না, ফেইলিউরের মধ্যে দিয়ে। আজকে আমি সফল বা একজন সফল, তাকে আমি দেখছি, কিন্তু তার পেছনে যে 99টা অসফল অ্যাটেম্পট আছে, এটা কিন্তু আমরা দেখি না, এটা কিন্তু আমরা জানি না। আমরা কেবল লোকটা সাফল্যকে দেখতে চাই, কিন্তু তার পেছনে যে তার 99টা ব্যর্থতা আছে, সেই গল্প আমরা জানি না। সো ব্যর্থতার গল্পগুলো বেশি করে বলা দরকার। সুতরাং আপনি যখন বলবেন, তখন যিনি ইনভেস্টর আছেন তিনি কিন্তু অনেক বেশি আপনার উপরে ট্রাস্ট রাখবেন যে না, এই লোকটা এতগুলো ফেইলিয়ারের মধ্যে দিয়ে গেছে, and through every failure he has learned something, সে শিখেছে, এবং আগের মিস্টেকটা কন্টিনিউ করেনি, নতুন কিছু শিখেছে। সুতরাং এর ফেল করার পসিবিলিটি কম। এ ঘাটে ঘাটে ঘা খেয়ে শিখেছে, একে এখন ঘা দিয়ে ঘায়েল করা মুশকিল। রাইট, রাইট, অনেক নাইস। থ্যাংক ইউ আপনার উত্তরের জন্য। একটা ছোট্ট কমপ্লিমেন্টারি পয়েন্ট অ্যাড করে আমি জাস্ট শেষ করব, আমার যদি আরিফ ভাই পারমিশন দেন। Yes, please, তো please, Rashid আমার bhai. আমার মাঝে মাঝে মানে এন্টারপ্রেনিউর জার্নিটাতে এমন মনে হয় যে ধরেন আপনি কোনো একটা দেশে গেলেন, যেই দেশে আপনি একজন মানুষ, বাকি সব মানুষ অন্য ভাষার, আপনি তাদের ভাষা বুঝতে পারছেন না এবং আপনার ভাষাও তারা বুঝতে পারছে না। মাঝে মাঝে এন্টারপ্রেনিউর জার্নিটা এত টাফ হয়ে যায়, এত টাফ হয়ে যায়, মনে হয় যে সবাই আমাদের দিকে তাকায় থাকে, মানে কেউ চিনে না, এমন কেন, মানে সামথিং লাইক দিস, মানে মাঝে মাঝে অনেক বেশি টাফ টাইম যায় আর কি। সো ওই ব্যথার থেকেই বলা। বাট আপনার পয়েন্ট থেকে মনে হচ্ছে না আসলে হারানোর কিছু নেই, মানে লাইফে মানে Exactly. Perfect. আচ্ছা, হাঁটতে হবে, চলতে হবে। আমি আপনাকে আরেকটা কথা বলি, যেটা আমি আমার জীবনে খুব ফলো করি। যে কোনো জিনিস করার আগে আমি নিজেকে একটা প্রশ্ন করি, অন্তত প্রথম প্রশ্নটা যেটা করি, খারাপটা কি হবে? আমি এই জার্নিটা শুরু করলাম, হোয়াট ক্যান বি দ্য ওয়ার্স্ট সিচুয়েশন, সবচেয়ে খারাপটা কি হতে পারে, কি হবে? আমার টাকা মাইট যাবে, আমার এটা হবে না, আমার এটা পিছিয়ে যাবো 3 মাস 6 মাস, ফাইন। এই টাকাটা যদি বাদ যায়, এই 6 মাস যদি পিছিয়ে যায়, আমি কি এরপরে সাস্টেইন করতে পারবো? আমি কি এরপরে বেঁচে থাকতে পারবো? এরপরে কি চলতে পারবো? আমি এই লসটার পরেও কি ক্যান আই রিকভার, ক্যান আই স্ট্যান্ড আপ এগেইন? খারাপটা কি হবে? আমি কি সেটা সামাল দিতে পারবো? যখন নিজেকে প্রশ্ন করে উত্তর পাই হ্যাঁ, দেন আই গো ফর দ্যাট। সো অলওয়েজ আস্ক ইউরসেলফ যে সবচেয়ে খারাপটা কি হবে? সবচেয়ে খারাপটা ইমাজিন করেন, লিখেন একটা কাগজে, বোধ সবচেয়ে খারাপটা এটা হইতে পারে। Awesome. এই Excellent. সবচেয়ে খারাপটা আমি হ্যান্ডেল করতে পারবো কিনা, যদি পারেন লাগে রহমান ভাই। Thank you, ভাই। It is so good. আমার দুজন কোশ্চেনের জন্য হ্যান্ড রেজ করছে। বিজয় ভাই, প্লিজ ইউ ক্যান আস্ক কোশ্চেন। বিজয় ভাই প্রথমে, তারপরে সুজন ভাই, এন্ড দেন তারপর মেঘনা আপু। হ্যাঁ, বিজয় ভাই শুরু করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। Yes, loud and clear. Perfect. So ভাইয়া, আমাদের স্টার্টআপটা ইজ বেসিক্যালি ইন দ্য ইন্ডাস্ট্রি অফ কালার্স এন্ড হ্যাপিনেস। আমরা আর্ট এন্ড কালচারাল একটা স্টার্টআপ। উই আর মেকিং আর্ট এন্ড আর্টিস্ট অ্যাক্সেসিবল টু এভরিওয়ান। জি, এটা করছি। সো ভাইয়া, মানে আপনার কথা এত সুন্দর, এত চমৎকার, এত অদ্ভুত, আমি খালি জাস্ট লিসেনিং, ইটস মানে থাকে না, মানে ইটস ভেরি ইজি টু ক্যাচ, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই জন্য আরো জিনিসটা বেশি ভালো লাগছে, স্পেশালি ফেইলিয়ারের পার্টটা। সো ভাইয়া, মানে আই হ্যাভ মাই ওন স্টোরিজ এন্ড স্টাফ, বাট ওগুলাতে আমি না
আপাতত না যাই, বিকজ আজকে তো একটা টাইম কনস্ট্রেইন আছে। মেবি সামডে when we have a coffee conversation শিওর শিওর, we'll প্লিজ share. আমাকে ফেসবুকে কানেক্ট করেন, আপনি জাস্ট আমাকে মেসেজ দিয়ে রাখেন যারা শুনবেন, বাপি ভাইকে নিয়ে বাপি দিয়ে জি, জি। পাবেন, So ভাইয়া, জাস্ট আমাকে জি, ইনবক্সে মেসেজ দিয়ে আই উইল অ্যাকসেপ্ট। পারফেক্ট। সো ভাইয়া আমি Please, আই please. জাস্ট ওয়ান্টেড টু নো যে ভাইয়া আমরা মানে ব্র্যান্ড পার্সোনালিটি নিয়ে রিসার্চ করছি আর ব্র্যান্ড পার্সোনালিটি চিন্তা করছি যে আমাদের তো একটা ব্র্যান্ড পার্সোনালিটি ক্রিয়েট করা উচিত বা কিভাবে করব and stuff. So যেহেতু ভাই এগুলো দিকে we are quite new and fresh. So do you have any idea বা any tips যেটা শেয়ার করবেন যেগুলো আপনাদের এই যে পার্সোনালিটি বিল্ড আপ করার জন্য একটু হেল্প করবে? সো এইটাই Sure. was the curious. জি, শিওর। পার্সোনাল বিল্ড আপ বা এই ধরনের করার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হয়, আপনার কাছে কি কাগজ কলম আছে? এক মিনিটে হাতের কাছে চলে আসবে ভাইয়া কাগজ আর কলম। আমি নিয়ে সেই নিচ্ছি। তো, আপনি যদি একটু কাগজ Okay. কলমটা নেন তাহলে আমি আপনাকে কিছু জিনিস বলবো লিখে রাখতে, এবং অন্যান্য যারা শুনছেন তারাও যদি এটাকে একটু লিখে রাখেন, আই থিঙ্ক দ্যাট উইল বি আ বিগ হেল্প। সেটা একটা ভালো কাজে দেবে। প্রথম জিনিস যেটা করা দরকার, প্রথমে আপনার যেটা প্রশ্ন, আমি কিছু প্রশ্ন করতে হবে আপনার নিজেকে। ফার্স্ট থিং, যে আপনি ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করেন, ব্র্যান্ড পার্সোনা তৈরি করেন, ব্র্যান্ড আর্কিটেকচার, এগুলি হচ্ছে জার্গন ম্যানেজমেন্টের ভাষায়, ব্র্যান্ডের ভাষায়। আইবিএ তে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ায়, অনেক বড় বড় জার্গন বলে, এগুলি শুনবেন। আপনার ব্র্যান্ড আর্কিটেকচার কি, ব্র্যান্ড পার্সোনা কি, ব্র্যান্ড গাইডলাইন কি, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। বাট বেসিক বাংলায় যদি বলি, প্রথম কথা হচ্ছে যে আপনাকে উঠতে হবে যে আপনি কি চান আসলে। আপনি যে এই যে স্টার্ট আপটা করেছেন, আমরা প্রত্যেকেই আমরা যে স্টার্ট আপটা করেছি, এই স্টার্ট আপটার মধ্যে দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করতে চাই, কি চাই আলটিমেটলি। দুই তিনটা লাইনে লিখবেন যে আমি চাই, যেমন জমি আপা একটা চায় যে আমাদের যারা স্পেশাল আল্লাহ যাদেরকে আমাদের এরকম ফেরেশতা বাচ্চা দিয়েছেন, এবং এই ফেরেশতা বাচ্চাদের যাদের যাদের পরিবারে আছে তাদের সবাইকে এক করতে চাই এবং তাদেরকে সাপোর্ট দিতে চাই। ঠিক আছে? সো আপনার যেমন হচ্ছে যে ফাইন, সংস্কৃতি জগতে যারা আছেন তাদেরকে কানেক্ট করতে চাই, সংস্কৃতি মনা আছে তাদেরকে এদের মধ্যে একটা ব্রিজ তৈরি করতে চাই। আমি যদি আপনার ইয়েটা বুঝে থাকি, তাই কি? জি জি ভাইয়া, অ্যাবসলিউটলি। সো দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট, দ্যাট ইজ ইউর আলটিমেট গোল। এক লাইন দুই লাইন লিখলেন, লেখার পরে দেন আপনার নেক্সট কোয়েশ্চেন, প্রথম কথা হচ্ছে আমি কি চাই, নাম্বার টু হচ্ছে প্রশ্ন লেখেন আমি কি দিতে পারি আমার অর্গানাইজেশন থেকে, আমার স্টার্ট আপ থেকে আমি কি দিতে পারি, আমি কোন সার্ভিসটা দিতে পারি, আমি কোন প্রোডাক্টটা দিতে পারি, আমি কি Right. বলতে পারি, আমি কি কি করতে পারি। রাইট? 1 2 3 4 5, পাঁচটা পয়েন্ট আপনি লিখবেন যে ভাই এই আমি। পাঁচটা আরেকবার যদি একটু রিপিট করতেন। আচ্ছা, এই Listen, পাঁচটা জি। পয়েন্ট না, পাঁচটা পয়েন্ট মানে প্রথমটা হচ্ছে যে আপনি কি চান, মানে এই স্টার্ট আপটা থেকে আপনার চাওয়া কি, বা এই যে প্রতিষ্ঠানটা যে গড়লেন বা এই যে কাজটা শুরু করছে এটা থেকে আপনার চাওয়াটা কি, আলটিমেট অবজেক্টিভ কি, এইটা দুটা লাইনে লিখবেন। পয়েন্ট 1 পয়েন্ট 2। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে লিখবেন যে আপনি এটার মাধ্যমে আপনি কি সার্ভিস বা কি প্রোডাক্ট বা কি আপনার তরফ থেকে আপনি কি দিতে চাচ্ছেন, কি পাবে জি জি জি। তারা, কি পাবে। যেমন জমি আপুর এক্সাম্পল যদি দেই, তারা পাবে হচ্ছে যে এখানে গাইডলাইন পাবে যে আপনার এই বাচ্চার জন্য এটা হলে আপনি কি কি ব্যবস্থা নিতে পারেন, আপনার আপনার ফেরেশতা বাচ্চার জন্য কোন কোন ডাক্তার আছেন, আপনার ফেরেশতা বাচ্চার জন্য কোন কোন স্কুলগুলো বেটার হবে। ঠিক আছে? উনি বিভিন্ন রকম ইনফরমেশন দিতে পারেন, বিভিন্ন রকম হেলথ টিপস দিতে পারেন, তাই না? তারপরে বিভিন্ন রকম ভাবে মেডিসিন প্রেসক্রাইব করতে পারেন, দুনিয়ার কোথায় ভালো চিকিৎসা হয় সেটা দিতে পারেন। উনি আরেকটা দিতে পারেন, আপনি এই ওয়েবসাইট ঘাঁটতে পারেন, এই ভিডিওগুলি দেখতে পারেন, তাই না? উনি এইভাবে ওনাদেরকে ইনফর্ম করতে পারেন। সো উনি কি কি দিতে পারেন 1 2 3 4 করে লিখলো। আপনি যেমন লিখতে পারেন আমি এখানে, আপনার যদি কোনো আর্টিস্ট লাগে গানের, বাউল গানের আর্টিস্ট চান, আমি আপনাকে বাউল গানের আর্টিস্ট দিতে পারবো, আমি উইদাউট নোয়িং ইউ বলছি। বা আপনি একটা পেইন্টিং চান, একজন ভালো পেইন্টারের এফোর্ডেবল প্রাইসে, আই ক্যান গিভ ইউ দ্যাট। আমি আপনার সাথে ওই পেইন্টারের সাথে কানেক্ট করিয়ে দিতে পারি। বা আপনি একটা পেইন্টিং ক্লাস করাতে চান আপনার বাচ্চাদের, আমি সেটার একটা ব্যবস্থা করে দিতে পারি, একটা ওয়ার্কশপ করাতে পারি। সবগুলো দিচ্ছি, আপনি একদম পারফেক্টলি ধরেছেন। We also include comedians, fire spinners, everyone. অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। সুতরাং আপনি আমাদের যে এই যে সংস্কৃতির ধারাগুলো আছে এগুলোকে তুলে ধরতে চান, এবং এই যে ব্রিজ যারা নিতে চায় এবং যারা দিতে চায় তাদের মধ্যে ব্রিজটা আপনি স্থাপন করছেন। রাইট। সো থার্ড থিং হচ্ছে যে আপনি যা দিতে চান কাদেরকে দিতে চান,
তারা কারা, আপনার টার্গেট সেগমেন্ট কারা, আমরা বলি টিজি, টার্গেট গ্রুপ। জি এই টিজি কারা, টার্গেট গ্রুপ কারা? যে আপনার টার্গেট গ্রুপ হচ্ছে যারা সংস্কৃতি মনা, বিভিন্ন কর্পোরেট হাউস হতে পারে, বিভিন্ন অর্গানাইজেশন হতে পারে, যারা এই ধরনের জিনিসগুলো অ্যাচিভ করে, প্লাস বিভিন্ন ক্লাব আছে, তাই না? বিভিন্ন রোটারি ক্লাব আছে, রোটারি ক্লাব আছে, পাড়ার ক্লাব আছে, বাড়িধারা ক্লাব, বসুন্ধরা ক্লাব, উত্তরা ক্লাব, এরা আছে, তাই না? এরা করতে পারে। সো দেন এটা হচ্ছে থার্ড পয়েন্ট, যে লিস্ট আউট করা আমি আমার টার্গেট গ্রুপ কারা, আমি কাদের জন্য এই স্টার্টআপটা কাজ করছি, কারা এটা থেকে বেনিফিশিয়ারি হবে, বেনিফিশিয়ারি বের করা, ঠিক আছে? সো এই বেনিফিশিয়ারিটা আপনি লিখবেন বেনিফিশিয়ারি কারা, তারপরে সেখানে আপনি লিস্ট ডাউন করেন যে এই বেনিফিশিয়ারি কারা কারা। বেনিফিশিয়ারি কারা কারা লেখার পরে তারপরে আপনি লেখেন যে আমি তাদেরকে কিভাবে কানেক্ট করব, তাদেরকে কানেক্ট করার উপায় কি। অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি গুলি, এই যে আপনার কর্পোরেট ক্লায়েন্ট গুলি, এদেরকে আপনি কিভাবে রিচ করবেন, এই ক্লাবগুলিকে কিভাবে রিচ করবেন। প্রথমটা হচ্ছে এরা কারা, দ্বিতীয়ত হচ্ছে এরা কারা থাকে। একইভাবে সাইকোলজি ওয়েলবিং নিয়ে যারা কাজ করছেন তারাও, যে এই যে একটু ফ্রাস্ট্রেটেড ওয়েলবিং নিয়ে যারা করতে চান, এই মানুষগুলো কারা, এরা কোথায় থাকেন, কিভাবে এদেরকে পেতে পারি, কেমন করে পেতে পারি, এই জায়গাটা বের করে এরা কারা, কোথায় এদেরকে পেতে পারি, এটা হচ্ছে পরের পয়েন্ট। সো প্রসপেক্টিভ এরিয়া গুলো আপনি বের করলেন, আর নাও নেক্সট লিখতে হবে যে এই লোকগুলোর কাছে আমি কি করে পৌঁছাতে পারি, হাউ ক্যান আই কমিউনিকেট। কারো কাছে আমার মাইকিং করতে হবে, কারো কাছে আবার পত্রিকার বিজ্ঞাপন দিতে হবে, কারো কাছে আমার সোশ্যাল মিডিয়ায় যেতে হবে, কারো কাছে আবার ইন পার্সন গিয়ে দেখা করতে হবে, কর্পোরেট আপনার ইন পার্সন গিয়ে দেখা করতে হবে, ঠিক আছে? সো আপনি তাদের কাছে কিভাবে পৌঁছাবেন, এই মিডিয়াগুলো আপনার আইডেন্টিফাই করতে হবে, যে কোন মিডিয়াগুলো ইউজ করলে আমি এই প্রসপেক্টিভ বেনিফিশিয়ারির কাছে পৌঁছাতে পারি, আইডেন্টিফাই। সো এই পয়েন্টস গুলো যখন তারপরে হচ্ছে যে আপনি এটার জন্য যাবেন, গেলে পরে কি লিখলে পরে, কি বললে পরে এই লোকটার তো সময় কম, অল্প সময় দিবে আপনাকে, সেটা যেই হোক না কেন। আপনার যেসব বাচ্চারা স্পেশাল চাইল্ডের বাবা মা আছেন তাদেরও সময় কম, ওয়েলবিং নিয়ে যারা আছে তারা তো খুব বেশি কথা শুনতেই চায় না, কর্পোরেট ক্লায়েন্ট তাদেরও সময় কম। সো খুব অল্প সময় টু দি পয়েন্ট, বুলেট পয়েন্ট কি কথা আপনি বলতে পারেন, কি মেসেজটা দিতে পারেন, কি দিলে উনি চট করে শুনবে, কি লিফলেট দিলে, কি পোস্টার দিলে, কি ডিজাইন করলে, বা কি ভিডিও ব্লগ বানালে, বা কি লিখলে তার কাছে সহজবোধ্য ভাবে জিনিসটা পৌঁছে যাবে, তাকে হুক করবে, তাকে কানেক্ট করবে, তার মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করবে, এটা ফাইন্ড আউট করা। আপনি যখন এটা করে ফেললেন, তারপরে আপনার করতে হবে যে দেন ওই মেসেজগুলোকে সুন্দর করে লিখে আবার রিকারেক্ট করা, যে ঠিক আছে, ইজ দিস দ্য রাইট ওয়ান, আমি কি বলতে চাই। এটার চেয়ে বেশি জরুরি হচ্ছে এইসব কমিউনিকেশনের ক্ষেত্রে অলওয়েজ আমি অনেক কিছু বলতে চাই, আমি সারাদিন ধরে বলতে চাই, আমার বহুত গুণগান বলতে চাই, বাট সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আদার এন্ড, আপনার টেবিলের ওই পাশে যিনি আছেন তিনি কি শুনতে চান। আপনি আপনার কথা বলতেই পারেন, অনেক সুন্দর কথা বলতে পারেন, আদার এন্ড এদিক দিয়ে শুনবে, এদিক দিয়ে বের করে দেবে, বাট ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওই পাশের মানুষটা কি শুনতে চায়, তাহলে শুনবে, মন দিয়ে শুনবে। সো আমরা সবসময় ভুল করি, আমরা কমিউনিকেশন বলতে মনে করি যে আমি আমার প্রোডাক্টের ফিচার্স, আমি আমার এটা এগুলো বলবো, আমার কি কি ভালো কাজ করেছে এটা বলবো, সেটা বলবো। আদার এন্ড, ইনফ্যাক্ট আমাদের ধরেন চাল ডাল রেগুলার ফোন দেয়, স্যার আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি, আপনাকে এই খুব কেয়ার, শোনার সাথে সাথে কেটে দিই আমরা, স্প্যাম। So I'm glad সবার এই সেম এক্সপীরিয়েন্স আছে ভাই, একটা কমন everyone has the বাইন্ডিং same সবার experience, মধ্যে, right? একবার যে অর্ডার করতে চাল ডাল এসে মরছে। ভাই আমি আমার নাম্বারটা ডেটাবেস থেকে রিমুভ করাইছি অনেক কষ্টে। একটা ডেটাবেস থেকে নিতে, ওদের এরকম 1000 ডেটাবেস আছে, ঠিক আছে? কল করেনি ভাই, আর ইট ওয়ার্ক। Anyway, so the main point is যে ও কি বলতে চায়, that's not important. What I want to hear, that is important. চাল ডাল যখন প্রথম দিকে ফোন দিত আমরা কিন্তু শুনতাম ও কি বলতে চায়, ঠিক আছে? এখন আর শুনতে চাই না, বিকজ আমি জানি ও কি বলতে চায়।
ও কি বলবে, আমার টাইম নেই বেশি সময় নষ্ট করার। সো ইট ইজ নট ইম্পর্টেন্ট হোয়াট আই ওয়ান্ট টু টেল, ইটস ইম্পর্টেন্ট অন্য পার্টি কি শুনতে চায়, তার কি শোনা দরকার, তিনি কোন জিনিসটা শুনতে চান। কমিউনিকেশনের ক্ষেত্রে, বিশেষ করে স্টার্ট আপ কমিউনিকেশনের ক্ষেত্রে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা লিখে রাখেন প্লিজ, যে আমি কি বলতে চাই তা না, আমার আদার এন্ড, আমার যিনি বেনিফিশিয়ারি, যিনি আমার সার্ভিসটা নেবেন, তিনি কি শুনতে চান, তার কোথায় বেনিফিট, তিনি তার বেনিফিটটা পেতে চাইবেন। সো আমার কমিউনিকেশনের সবকিছুই হবে যে তাকে কিভাবে এটা বেনিফিট দিচ্ছে সেইটাকে হাইলাইট করা, যে এটা তার কাজে কিভাবে লাগছে। only then they will be interested to listen to you. ভাই মূল কথায় আসেন, কি বলতে চান এটা বলেন, এত ডানে বামে যাওয়া দরকার নেই, স্ট্রেট কাট বলেন, what do you want? ঠিক আছে, সুতরাং অল্প সময়ে বুলেট পয়েন্টে তার কি লাগতে পারে, এবং প্রত্যেকটা বেনিফিশিয়ারি কিন্তু আলাদা আলাদা রিকোয়ারমেন্ট। সো এটা একটু স্টাডি করা, যে আমি এই কর্পোরেট ক্লায়েন্টের কাছে যাচ্ছি বা এই লোকটার সাথে মিশছি, ওনার রিকোয়ারমেন্টটা কি, ওনার বাচ্চাটার প্রবলেমটা কি, বা যে ওয়েলবিং এর জন্য যাচ্ছে, যে মানুষটার কাছে যাচ্ছি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তার প্রবলেমটা কি, তার গার্লফ্রেন্ডের সাথে কোনো সমস্যা হচ্ছে, তার প্রবলেমটা কি শ্বশুর বাড়ির কোনো প্রবলেম, তার প্রবলেমটা কি পড়াশোনা নিয়ে, তার প্রবলেমটা কি ক্যারিয়ার নিয়ে, তাই না? সুতরাং প্রত্যেকের প্রবলেমটা ইউনিক। সো আপনি যত ইউনিক প্রবলেমটাকে যত ভালো করে আইডেন্টিফাই করতে পারবেন, আপনি তত দ্রুত কানেক্ট করতে পারবেন। আমাদের যেটা হয়ে যায় যে আমরা সবসময় লিফলেট নিয়ে আমাদের সমস্ত সার্ভিস নিয়ে যাই, এই যে আমরা এই সার্ভিস দিয়ে এটা করি, এটা দিয়ে যাই। অর্থাৎ ওই যে একটা বিজ্ঞাপন আছে না, সমস্ত প্রবলেমের সলিউশন হচ্ছে প্যারাসিটামল, সকাল বিকাল প্যারাসিটামল। তো কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করি, একটা লিফলেট নিয়ে গিয়ে ভাই সকাল বিকাল প্যারাসিটামল খান, সেটা খুব একটা এফেক্টিভ হয় না। সো স্টার্ট আপের ক্ষেত্রে কেন স্টার্ট আপ গুলো কাঙ্ক্ষিত ফলাফল পায় না, তার কারণটা হচ্ছে এগুলো, যে আমরা যদি একটু হোমওয়ার্ক করে যে স্টার্ট আপের ক্ষেত্রে, স্টার্ট আপটা ভেরি নিশ মার্কেট, ভেরি স্পেসিফিক, যত ক্লিয়ার থাকবেন আপনি, যত হোমওয়ার্ক করে যাবেন, হোমওয়ার্কটা না খুব জরুরি, যে ভাই এই লোকটার কি দরকার আসলে, ওনার চ্যালেঞ্জ গুলো কি, ওনার চ্যালেঞ্জ গুলো যদি আপনি মিট করতে পারেন, বা ওনার চ্যালেঞ্জটা যদি আপনি বুঝতে পারেন, আপনার 50% সেল ওখানেই হয়ে যাবে, যে এই লোকটা বুঝছে আমার কি দরকার, অত বুঝেই না আমি কি চাই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বুঝতে পারাটা, যে এই লোকটা চাওয়াটা কি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি মনে করি যে আজকে এই যে লেকচারটা হইলো, এইটুকু অনেকই সোজা হয়ে যাবে না, আই গেস, বিকজ ভাই আপনি যে 5টা পয়েন্ট বললেন না, আপনার ওনারা খেয়াল করে, তাহলে ওনারা আমরা তো অলরেডি কাজ করা শুরু করছি আপু অনেকের সাথে, আমি কোশ্চেন দিচ্ছি, সুজন ভাই আসছি, বাট উই হ্যাভ সিন দ্যাট একদম অপোজিট ডিরেকশনে রান করে, আপনি যেগুলো বললেন না। এক্স্যাক্টলি, আমরা সবাই ঠিক উল্টোটা করি। আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট রেডি করে, একটা ব্রোশার রেডি করে গিয়ে ভাই আপনার সাথে দেখা করতে চাই বলে এসে নিয়ে যাই, দ্যাট এটা দিয়ে আজকালকার যুগের কাজ হবে না ভাইয়া, হচ্ছে না, যার জন্য আমাদের স্টার্টআপ গুলো ফেল করে যাচ্ছে। সো দিস আর দ্য ভেরি বেসিক। এটা এমন না যে আপনারা কেউ জানেন না, আপনারা সবাই জানেন এভরিথিং নো, বাট এখন এই জন্য বলেছি যে লেখেন, লিখে পরে হবে কি, তাহলে এটা আপনার, আমরা যখন কোনো কিছু লিখি, আমি সবাইকে সবসময় বলি যে ভাই কোনো আইডিয়া কোনো কিছু আসলে ফার্স্টলি রাইট ডাউন, ইয়েতে না, মোবাইলে না, বা কোনো ইয়েতে না, হাতে কলমে ডায়েরিতে লেখো। কারণটা কি, আমরা যখন লিখি, এই যে লিখছি হাতের ইয়েটা দিয়ে, এই নিউরাল ইয়েটা এবং আমার মস্তিষ্ক, আমার চোখ, অনেকগুলো মাধ্যমে আমার ভাবনায়, আমার ব্রেইনের কোথাও এটাও কিন্তু প্রিন্টেড হয়ে যায়, এবং ব্যাক অফ মাইন্ডে এই জিনিসগুলো আবার থেকে যায়। সেজন্য লেখার প্র্যাকটিস করাটা যে কোনো কিছু ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এটা পার্মানেন্টলি আপনাকে সাপোর্ট দেয়, হেল্প করে। আমাদের তো ভুলে যাওয়ার জগৎ এটা, ভুলে যাওয়ার জগতে এটা একটা উপায় কিছু জিনিস মনে রাখার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভাইয়া। আমি এখন আই এম গোইং টু সুজন ভাইয়া, সুজন বড়ুয়া, আপনি অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, এরপরে সবার যারা যারা হ্যান্ড রেজ করেছে আমি আসছি, ইনশাআল্লাহ সবার কোশ্চেনে অ্যানসার করা যাবে আই গেস। সুজন ভাই প্লিজ। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ওকে, নো প্রবলেম স্যার। আমি এখন রাস্তায় বেরিয়ে গিয়েছি, ইমার্জেন্সি একটা কাজে, আমি ডিস্টার্ব যেন না হয়। যদি আমি যা সংক্ষেপে বলবো, আমার লাস্ট যে বক্তা মানে ইয়ে করেছেন,
প্রশ্নকারক যে করেছেন তার আগের যিনি বলেছেন যে কথাগুলো, সেগুলো একেবারে আমার সাথে, আমার প্রশ্নের সাথে একেবারে মিল এবং জিজ্ঞাসা আমি আশা করি ওখান থেকে আমি পেয়ে গিয়েছি অনেকগুলো উত্তর। আমি একটা জিনিস জানতে চাই, এই যে জীবনের শুরু থেকে যে ঘটনাবহুল, এই ঘটনাগুলোর মধ্যে অনেকগুলো নেগেটিভ মানে অ্যাক্টিভিটিস থাকে, নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, এইগুলো কি বিশ্লেষণ করা সমীচীন হবে, নাকি শুধুই পজিটিভ গুলোই আমরা সাফল্যগুলো তুলে ধরবো? আমি প্রথমেই বলেছি, হ্যাঁ জি, আচ্ছা প্রথমেই বলি, আরেকবার বলি যে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আপনি যদি দেখেন আমাদের সফলতা এবং আমাদের ব্যর্থতার হার হচ্ছে 99.9%, 0.01 হচ্ছে সফল হবার গল্প। যখনই আপনি 99.9% এর গল্পটা বলবেন তখন আপনি সহজে কানেক্ট করতে পারবেন। সো ব্যর্থতার গল্প বলেন, ব্যর্থতার গল্প বলাটা খুব জরুরি। সাফল্যের গল্প সবাই শুনতে চায়, কিন্তু আপনি স্রোতের বিপরীতে হাঁটেন তাহলে লোকে আপনাকে অনেক সহজে কানেক্ট করতে পারবে। এবং আপনি যত এগুলো বলবেন তত লোকে, আমরা হচ্ছে অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখি তো, এবং সবচেয়ে শেখাটা দুইটা ধারণা আছে, একটা হচ্ছে যে নিজে ঠকলাম শিখলাম, আরেকটা হচ্ছে অমুক ভাইয়ের অমুক হয়েছে, বা আমরা দেখি না অমুক প্রতারণা হলো বিকাশে, এখন আমরা কেউ কি আর আমরা ওটিপি দেই না, কারণ আমরা সবার অভিজ্ঞতা শুনেছি যে ওটিপি দিলে টাকা নিয়ে যায়, বা ফোন করে বলে আপনার এখানে ভুল করে টাকা চলে আসছে, আমরা এখন কিন্তু টাকা পাঠাই না। বা কেউ বললে যদি ফোন করে আমার বিপদ হয়ে গেছে কিছু টাকা পাঠাও, আমরা ভেরিফাই করে দেখি আসলে উনি তিনি কিনা। কেন? কারণ হচ্ছে অন্যের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি যে এগুলো হচ্ছে স্প্যামার, এগুলো হচ্ছে স্ক্যামার, ফ্রড। সো এই ক্ষেত্রে এই অভিজ্ঞতাগুলো আপনি যখন শেয়ার করবেন আপনার পার্সোনাল অভিজ্ঞতাগুলো, তখন আপনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে অন্যরাও শিখবে, এটা হচ্ছে তাদের লাভ। নাম্বার 2, ওনারা নিজেদের সাথে কানেক্ট করতে পারবে, আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। স্টার্ট আপের সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? একটা অনেক বড় ক্যাপিটাল হচ্ছে বিশ্বাস, আস্থা, যে এই মানুষটাকে চেনা যায়, এই মানুষটাকে বিশ্বাস করা যায়, আস্থা করা যায়, এই লোকটা ঘাটে ঘাটে বিপদ শুয়ে বিভিন্ন প্রবলেম ফেস করে এই লোকটা আসছে। সো he knows his job, and he is an honest person. So honestyটা, be yourself, be true to yourself, এগুলোকে প্রেজেন্ট করাটা খুব জরুরি। সুতরাং এটা করেন, বলেন কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, কিভাবে আপনি আগাচ্ছেন, ধীরে ধীরে আগাচ্ছেন। আপনার যদি কোনো সাহায্যের দরকার পড়ে সেটাও সেখানে ওপেনলি বলেন, এবং ট্রাস্ট মি, আপনি যদি সাহায্য চান দেখবেন এমন অনেক মানুষ আপনার সাহায্যে গিয়ে এসছে যাদেরকে আপনি চেনেন না, জানেন না কোথায় কোন জায়গায় থাকে, কিন্তু সেই লোকটা আপনার সাহায্যে গিয়ে আসবে। সো সোশ্যাল নেটওয়ার্কের ডেফিনেটলি অনেক কিছু খারাপ দিক আছে, কিন্তু এটা হচ্ছে ওই যে সার্জেনের সেই ছুরির মতন, যে আমি চাইলে অপারেশন করে কোনো রোগীকে সুস্থ করতে পারি, আবার স্ট্যাপ করে কারো জিনিসপত্র ছিনিয়ে নিতে পারি। সো আমি কিভাবে ব্যবহার করছি তার উপরে ডিপেন্ড করে যে সোশ্যাল মিডিয়া কি। স্যার আমার জানা মানে জানতে চাই সেটা হচ্ছে, হ্যালো জি জি শুনতে পাচ্ছি, বলেন। মানে আপনাদের, আচ্ছা পরে তাইলে কথা বলবো, আমি আরিফের সাথে কথা বলবো পরবর্তীতে, আচ্ছা পার্সোনালি কথা বলবো, এবং পরে যদি কোনো সুযোগ হয় বাপ্পি ভাইয়ের সাথে আমি পরে নিশ্চয়ই আপনি আমার সাথে ফেসবুকে কানেক্টেড হয়ে যাবেন। আপনি ভাই আমাদের আইডিয়া পার্কে আসবেন, আইসিটি টাওয়ারে আইডিয়াতে আসবেন তো, ঠিক আছে? তখন সব আসবো আমি। আচ্ছা আমি একটু বলি, যেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে যে শেয়ারিং, বা আপনার অলওয়েজ মনে রাখবেন যে আপনি গুড এন্ড ব্যাড হোয়াট এভার ইউ আর শেয়ারিং, you are not sharing to show your weakness, okay? You are sharing to show you are bold, okay? So that's the point, okay? It's not like that je ami dukho paisi ami dukho dekhachi, but I have learned something and this doesn't matter to me, and I'm a bold person. Seta main theme to oitai, okay? So a bold person will not fear to share something bad happened to him or her, okay? And you are not going to share everything, definitely, that only those things that connects to your startup story. আপনার স্টার্টআপকে তো আপনি পলিউট করতে পারবেন না। আপনার পার্সোনাল স্টোরিগুলা যেগুলো গুড অর ব্যাড দ্যাট রিলেটস টু ইউর স্টার্টআপ, সেটা আপনি করেন ভালো, কারণ দ্যাট উইল বি প্রফিটেবল ফর ইউ। আমি এগেইন প্রফিটেবল বলছি এটা, মানে আমরা যদিও, হ্যাঁ আমি যদি একজন ব্যক্তি হিসাবে সোশ্যাল মিডিয়াতে যাই সেটা এক জিনিস, বাট আমি একজন ফাউন্ডার হিসেবে গেলে আমাকে মনে রাখতে হবে এভরি সিঙ্গেল পোস্ট শুড বি পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে হবে আমার
নিজের পার্সোনাল জন্য, আবার আমার বিজনেসের জন্য। এইটা বলে আমি এখন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, আমি আর আগাচ্ছি না। আমি অনেকেই কোশ্চেন পরে আনসার দিতে না পারলে পরে আমার সাথে মানে মারামারি করবে। হ্যাঁ, মেঘনা আপু প্লিজ, ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মেঘনা। জি। আর আপনার কথাগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। আমি একজন নারী উদ্যোক্তা, নারী তো বটেই, বাহ। উদ্যোক্তা। আমি হেরিটেজ নিয়ে ফাইট করছি। সাবাস। জামদানি বাহ। নিয়ে আমাদের তাঁতিরা তাদের এত সুন্দর একটা হ্যান্ডলুম একটা ইয়ে করে, মানে আর্টিস্ট, এই কাজগুলো পুরো ওয়ার্ল্ডে আর কেউ করতে পারে না, শুধু বাংলাদেশে শীতলক্ষ্যা নদীর বাষ্পে হয়, রূপগঞ্জ নারায়ণগঞ্জে। তো ব্যর্থতা তো অনেকই আছে, সেটা আপনার মতো আমারও অনেক ব্যর্থতা আছে। আমিও পড়াশোনা করেছি, একসময় আমি ব্যাংকার ছিলাম। সামহাও আমাকে এগুলো আমি করতে পারিনি আমার সন্তানের পড়াশোনার জন্য, আবার আমাকে এই উদ্যোগটা নিতে হয়েছে। তো যেহেতু আমি একটা সময় একটা ভালো জায়গায় ছিলাম, তো তার জন্য যেখানে আমি গিয়েছি, আমি নাম মেনশন করছি না, কোনো প্রতিষ্ঠান এবং ব্যক্তির নাম নিচ্ছি না, যেখানে যাচ্ছি সবাই সবার আগেই বলেছে তোমার তো ওই ব্যাংকের জবটা খুব ভালোই ছিল, কেন ছাড়লে? তো তাকে তো আমি আমার একেবারে মানে যেটা উইক পয়েন্ট সেটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, আমার মেয়ের নামই আমার উদ্যোগের নাম রাফিয়াস ফ্যাশন হাউস। তো আমি সেটাকে সম্পূর্ণ নিজের একদম স্বল্প পুঁজিতে, যেটা আমার মা নিজেও জানে না, হজ থেকে এসে আমাকে একটা কানের দুল দিয়েছে, ওইটা ইয়ে করে আমি এটা স্টার্ট করেছি। আমি রূপগঞ্জে গিয়েছি, সোনারগাঁয়ে তাঁতিদের সাথে মিশেছি, দেখলাম যে ওদেরও একই মানে আমার মতোই অবস্থা। তো আমরা একসাথেই শুরু করলাম। তো তাদেরকে মেইনলি তাঁতিদেরকে আর হচ্ছে আমার নিজেরও ওদেরও হচ্ছে সহযোগিতা হবে, প্লাস আমার নিজেরও সন্তানের পড়াশোনার জন্য এই উদ্যোগটা আমি গ্রহণ করেছি। এখন আমি দুটো মেশিন, আপনি জানেন একটা নারীকে কিন্তু কেউ সহযোগিতা করে না, সেটা অনেক নাম করা ভাই হোক আর হচ্ছে ভাসুর হোক, হোয়াট এভার ইজ, যেই হোক। তো অনেক বড় বড় বাড়ি আছে, বাবার আছে, শ্বশুর আছে, কিন্তু আমার কিছু নেই। তো আমি আমার বাসাতেই একটা ফ্যাক্টরি করেছি। ফ্যাক্টরি করেছি। তো দেখা গেছে যে আমার রাফিয়া ফ্যাশন হাউস, আমি নীরবে বসে বসে ইয়ে করে নিজেই ডিজাইন করছি, বিভিন্ন ডিজাইনের জামদানি ব্যাগ, জুতা, যেগুলোতে ফিউশন আনছি, লেদার, তারপর জুট, বেতের, সম্পূর্ণ হেরিটেজ। এবং আমি যেহেতু নিজে অনেক বেশি কষ্ট দেখেছি, যেটা বলে ব্যর্থতা, তো আমি ওপেন সব উদ্যোক্তাদেরকে বলেছি, আগে যখন আমার সেট আপটা ছিল না, দুটো মেশিন ছিল না, তখন বিভিন্ন জায়গায় ফ্যাক্টরিতে গেলে 200, আপনার মিনিমাম 200 না হলেও তো 100-150 ব্যাগ আপনাকে বানাতে হবে, কিন্তু আমার কাছে তো সে পরিমাণ টাকা নাই। তারপর আমি এই দুটো মেশিন ইয়ে করার পরে আমি উদ্যোক্তাদেরকে বলেছি তোমাদের মিনিমাম 20টা 30টা, যদি কেউ 10টাও হয় তাও আমি তাদেরকে ব্যাগ বানিয়ে দিব, কারণ আমি এই জিনিসটা দেখেছি। এখন আপনি তো অনেক কিছু বললেন, আমি কি চাই? আমি ডেফিনেটলি আমি হচ্ছে নেটওয়ার্ক চাই, ফান্ডিং চাই, অনেক কিছু চাই, কারণ আমি বড় হতে চাই। আমার সন্তানকে 1 থেকে, আমি এখন ইন্টারমিডিয়েট, আমার মেয়ে শহীদানর থেকে, আদমজি থেকে এবার ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি যুদ্ধের জন্য পড়াশোনা করছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি রিসেন্ট যে স্টার্ট আপ গুলো, হ্যাঁ, ব্র্যাকে গিয়েছি বা আইসিটি মিনিস্ট্রিতে গিয়েছি, আমি অনেক ইয়াং জেনারেশন দেখেছি যাদের হিউজ আইডিয়া, হিউজ আইডিয়া। ইভেন আমি স্যারের কাছেও শুনেছি, এই আমি এসএমই ফাউন্ডেশনেও আমি নামটা বলেই দিলাম, শুনেছি যে অনেক ওদের যে আইডিয়া, তো ওরা এই আইডিয়াটা দিয়ে তারা একটা বড় একটা ফান্ড নিয়ে নেয়, এবং সেই ফান্ডটা নিয়ে তারা বিদেশে পড়াশোনা করতে চলে যায়, তাদেরকে পাওয়া যায় না। কিন্তু আমরা যে উদ্যোক্তারা, হ্যাঁ, এই যে আমরা যে সামান্য একটু নেটওয়ার্কিং এবং ফান্ডিং, এটার জন্য আমাদের যে কর্মসংস্থান তাঁতিদের
আমাদেরকে আমরা দিচ্ছি, এবং আমার ফ্যাক্টরিতেও 5 জন হচ্ছে এরকম হচ্ছে সুবিধা, আমি হ্যাঁ মহিলা কাজ করছে যারা নাকি বাসায় 2-3টা বাচ্চা আছে। এই যে আপা বললেন ওনারও স্পেশাল চাইল্ড, এরকমও অনেক মারা কাজ করতেছেন, সুইং করছেন। তো আমরা যে কর্মসংস্থান করতেছি, তো আমাদের নেটওয়ার্কিং ফান্ডিং স্টার্ট আপ আসলে কি, স্টার্ট আপে আমরা যারা উদ্যোক্তা যাদেরকে নিয়ে আপনারা বিপ্লব করছেন, চতুর্থ বিপ্লব, পঞ্চম বিপ্লব, তো আমাদের কি উপকার আপনারা করতে পারবেন। আপনাকে অনেক ফ্লেক্সিবল মনে হয়েছে, অনেক আপন মনে হয়েছে, আমার বড় ভাই মনে হয়েছে। আপনি কিছু দিতে পারেন আর না পারেন, অ্যাটলিস্ট আপনি আমাকে এটার অ্যান্সারটা আমি যখন ব্র্যাকে গিয়েছি, আমি আইসিটি মিনিস্ট্রিতেও গিয়ে দেখলাম সেম ফেস। ও আমাকে বলল যে আমরা ফার্স্ট হয়েছি, কি করেছো, তখন চুপ করে চলে গেছে। আমি জানতে চাচ্ছি এই টাকা দিয়ে তুমি কি করছো, কারণ হচ্ছে আমরা যারা উদ্যোক্তা, আমরা দেখেন আমি কিন্তু বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি, বিকজ ইমোশনাল হওয়ার কারণ একটা, আমরা কিন্তু বারবার আমরা ফেলিওর, কিন্তু আমরা দেখতেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু উদ্যোক্তাদেরকে তুলে ধরছে, উদ্যোক্তারা নাকি বিপ্লব করছে, কিন্তু স্টার্ট আপে দেখেন আমরা কিন্তু কোনো স্টার্ট আপ মানে টেকনোলজি, আমাদের তো ডেফিনেটলি টেকনোলজি আছে, আমাদের তো ফেসবুক পেজ আছে। I hope I got you. জি, আমাদের টাইমে কনসেপ্ট আছে, লেট মি গেট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে এসএমই ফাউন্ডেশন আপনার যে প্রজেক্ট সেটা আসলে আইসিটির সাথে যাবে না, আইসিটির সাথে এটা কানেক্টিভিটি নাই। আপনার জন্য রাইট দুটো জায়গা আছে, একটা হচ্ছে এসএমই ফাউন্ডেশন। আপনি যদি এসএমই ফাউন্ডেশনে যান, সেখানে হেল্প ডেস্ক আছে, সেখানে লোকজন আছে, তাদের কাছ থেকে আপনি হেল্প পাবেন। আর যদি আপনি হেল্প না পান, তাহলে আপনি আমার সাথে একটু যোগাযোগ রেখেন, ওখানে 2-1 জনকে আমি চিনি, অ্যাটলিস্ট আই ক্যান রেফার ইউ দেয়ার। তারা আপনাকে বলতে পারবে যে এক্স্যাক্টলি কি করতে হবে। আই এম শিওর যে দ্যাট উইল বি হেল্পফুল ফর ইউ। এটা গেল একটা। নাম্বার 2 হচ্ছে আরেকটা বড় জায়গা হচ্ছে পিকেএসএ, পল্লী কর্মসংস্থান প্রকল্প। এইখানে আপনার এ ধরনের এই যে জামদানি প্রজেক্ট বা হ্যান্ডলুম বা এ ধরনের প্রজেক্টে ওরা অনেক সাপোর্ট দেয়, ওরা অনেক কাজ করছে। সো আপনাকে ফার্স্টে আপনি কি করতে চান সেটা জানতে হবে, এবং দেন আপনাকে জানতে হবে যে এক্স্যাক্টলি এই জায়গাটা কারা সাপোর্ট দেয়, সেটা আপনি যেতে পারেন। আরেকটা আছে এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। ভাইয়া আপনি সবগুলি ফেসবুক পাবেন। এটার সাথে আছি ভাইয়া, আর আমি রিসেন্ট জায়গার সাথে কাজ করছি। আচ্ছা, দেন ইউ নো ভেরি ওয়েল। তো আপনি এসএমই আর পিকেএসএফ এই দুটো জায়গায় যদি আপনি একটু যান, একটু কথা বলেন, আই এম শিওর দে উইল বি এবল টু হেল্প ইউ, কারণ ওরাও জামদানি নিয়ে প্রচুর কাজ করছে এবং ওরাও এ ধরনের অনেক সাপোর্ট দিচ্ছে, এটা করবে। সুতরাং আমার মনে হয় আপনার যে স্ট্রাগল, আপনার যে চেষ্টা, এটা খুব ভালো। এবং ওই যে যেটা বললাম যে কয়েকটা জিনিস, যেটা 5টা পয়েন্ট লিখতে বলেছিলাম, যে আপনি কি চান, কাকে রিচ করতে চান, এই জামদানি গুলো কারা কিনবে, কিভাবে তাদেরকে আপনি কানেক্ট করতে পারেন, কোথায় যেতে পারেন। এবং এই যে শীতের মৌসুমে আপনার বেশ কিছু WVA মেলা হয়, কয়েকটা মেলা হয়, এগুলোতে যদি আপনি যেতে পারেন, এগুলো খুব হেল্পফুল। এবং যেহেতু আপনার এক্সক্লুসিভ এগুলো হচ্ছে প্রোডাক্ট, এটাকে আপনার সহায়তা করবে। আচ্ছা, আপনার কথা শুধু আমার আরেকটা কথা মনে হয়েছিল, যেটা আপনাকে মনে হচ্ছে বললে হয়তো আপনার কাজে লাগতে পারে। আপনি যখন যে বলছিলেন যে ব্যাগের ডিজাইন করছেন, বিভিন্ন রকম জিনিসপত্র বানাচ্ছেন, তাই না? জি, জামদানি দিয়ে। আচ্ছা, জি ভাই। সো আপনি একটা কাজ করেন, আপনি ওই যে ভিডিও বানান, ছোট ভিডিও, কি যে আচ্ছা আজকে আমরা ভাবছি যে একটা ব্যাগের একটা ডিজাইন, কি ডিজাইন করব আমি এটা চিন্তা করছি, এবং চিন্তা করতে করতে তখন মনে হলো যে আচ্ছা এইরকম জামদানির মধ্যে এরকম একটা ডিজাইন যদি করি কেমন হয়। এরকম একটা মোটিভ বের করলাম, তারপরে একটা ছবি আঁকলাম, ছবিকে দিলাম, তারপরে আমার লোকটাকে দিলাম, ডিজাইনারকে দিলাম, ডিজাইনার একটা দিল, দেখে ভালো লাগলো না, আরেকটু চেষ্টা করলাম, করার পরে আমরা একটা ডিজাইন দাঁড়ালাম। তারপরে আমরা গেলাম যিনি এটা বানান, আমাদের এই যে উমদ ফাতেমা আপা, ওনার 3টা বাচ্চা এভরিডে দিচ্ছি ভাইয়া, আর অনেকগুলো মিডিয়াতে চলে আসছে। ওইটা না, আমি আপনার প্রোডাক্ট শোকেস না, প্রোডাক্ট শোকেসিং না, আবার বলি, অপারেশনটা প্রোডাক্ট শোকেসিং না, এটা হচ্ছে গল্পের স্টোরি টেলিং। লোকে না যে ভাই আমার এটা জামদানি আছে, এটার দাম 4500 টাকা, এটা কত মুখশতারি হয়েছে, এটা দেখতে পারেন, ডিজাইনটা খুব সুন্দর, আপনাকে পড়লে খুব ভালো লাগবে। হ্যাঁ, ডেফিনেটলি এভরিওয়ান ইজ সেইং দ্য সেম থিং। আপনি এটা বলতেই যাবেন না, আপনি পার্সোনালি কানেক্ট করেন, অলওয়েজ বি পার্সোনাল। সো আপনি একটা ডিজাইন থেকে, একটা কনসেপ্ট থেকে শুরু করে, সেটা কি করে ডিজাইনে গেল, কি করে প্রোডাকশনে গেল, ফাইনালি এটা বের হলো, এই পুরো জিনিসটা আপনি 1.5-2 মিনিটের মধ্যে বলেন।
লোকে খুব মজা পাবে, যার একটা প্রোডাক্ট কি করে তৈরি হয়, কেমন করে বানানো হয়। যখন উনি এটা দেখে ওনার মনে হয় এটা সুন্দর, তো এটার দাম কত, বুঝছেন? আপনি দেখবেন আপনার বলতে হবে না যে আমি প্রোডাক্টটা বিক্রি করতে চাই, যারা ওই গল্পটা শুনবে তারা আপনাকে জিজ্ঞেস করবে এটার দাম কত। ঠিক আছে, আপনি ছোট শর্টস বানান, ছোট রিলস বানান, এগুলো এখন খুব চলে। আপনি স্ন্যাপচ্যাটে দেন, আপনি টিকটকে দেন, আপনি কি বলে হ্যাঁ এগুলোতে দিতে থাকেন, দেখবেন যে আপনার অনেক জায়গায় এটা ছড়িয়ে গেছে। সো ছোট ছোট গল্পগুলো পড়েন, আপনি যত গল্প বলবেন কি করে বানাচ্ছেন, কি করে আইডিয়াটা এলো। আচ্ছা আমাদের এখানে যেটা বানান, ওই যে বলছিলাম যে ফাতেমা আপা, ওই যে বললেন না যে একটা মহিলা 3টা বাচ্চা রেখে আসে, উনি দরিদ্র, ওনার অবৈধ সমাজ থেকে আসা, ওনার গল্প বলেন যে আমার এখানে কাজ করছেন ফাতেমা আপা, লাইক ধরেন আমি নাম দিলাম ফাতেমা আপা, ওনার 3টা বাচ্চা, উনি এখানে উনি কাজ করতে আপা বাচ্চারা কি করে, কোথায় পড়ছে, বাচ্চাদের কি বাচ্চাগুলো কার কাছে থাকে, ওই গল্প করেন, এটা শেয়ার করে। তাহলে কি হয় জানেন, আপনার ক্লায়েন্টরা আপনার প্রতি একটা সহানুভূতি তৈরি হবে, জানি মেঘনা আপা তো এই মানুষগুলোকে সাপোর্ট করে, তাহলে আমার উচিত তাকে সাপোর্ট করা। ভিতর থেকে এই জিনিসগুলো চলে আসে, পার্সোনাল কানেক্টিভিটি। তখন আপনাকে দেখলে বললে আপা আপনাকে তো চিনি, আপনাকে অনেক কাছের মনে হয়, আপনি এটা বলছেন ভাই আপনাকে দেখলে আমার অনেক আপন মনে হচ্ছে, তাই না? কেন আপন মনে হচ্ছে? কারণ আমি আমার পার্সোনাল কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? খুব সহজ করে বলছি, খুব সিম্পল বলছি, সেজন্য আপনার মনে হচ্ছে। সো আপনি যত সিম্পল ওয়েতে আপনার হাসি দিয়ে সুন্দর করে গুছিয়ে গল্প বলার মতো করে বলবেন, আপনার যদি আঞ্চলিক ভাষা বলতে হয় আঞ্চলিক ভাষা বলতে, তার মতো মজা করে সুন্দর করে বলেন, আজকে এটা রান্না করলাম, আজকে আমরা সবাই মিলে খাচ্ছি, আজকে আমরা ধরেন লাউ চিংড়ি রান্না করেছি, আজকে আমাদের যে কর্মীরা আছে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি, এই যে দুপুরবেলা আমরা একসাথে খাই, একসাথে খাওয়ার ছবি দিলেন, ভিডিও দিলেন, খাচ্ছি, মজা করছি, এরপরই আমরা একটু পরে কাজে ঢুকে যাব। ছোট্ট গল্প, বাট এই ছোট ছোট গল্পগুলো না অনেক ইমোশন তৈরি করে, এবং ইমোশনাল ছবি সবসময় দেখবেন খুব খুব ক্যাচ করে। রিসেন্টলি একটা সিনেমা এসছে 12th ফেইল, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। 12th ফেইল হচ্ছে ফেইলিউরের গল্প, সাকসেসের গল্প না, কিন্তু বেসিক্যালি ফেইলিউরের গল্প, এবং এটা সুপার হিট, খুব কম টাকায়, মাত্র 12 কোটি টাকায় মুভিটা বানানো। সো এই ফেইলিউরের গল্পটা লোকে খুব পছন্দ করেছে, তার কারণটা হচ্ছে লোকে কানেক্ট করতে পারে, অনেক ইমোশনাল, যে ভাই হ্যাঁ আমিও তো চেষ্টা করছি, আমিও হইতে চাইছি, আমিও করতে চাইছি, ফেল 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 করে অবশেষে গিয়ে লেগেছিলাম, দৃঢ় ছিলাম, শেষ পর্যন্ত হয়েছে, তাই না? সো এই ছোট ছোট টাচ গুলো আপনি যত দিতে পারবেন, ট্রাস্ট মি, ওই আমাদের আজকের টপিকসটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, অর্থাৎ আপনি আপনার নিজেকে ব্র্যান্ড করবেন। ব্র্যান্ড করবেন মানে আমরা বলি না যে একসব যে নিজের ঢোল নিজে বাজাও, মানে ঢোল বাজায় লোকের, আগেকার দিনে রাজা তারা ঢোল নাকাড়া বাজাতো যে জানান দিতে, তো পরে বাংলায় একটা কথা এসছে যে নিজের ঢোল নিজে বাজাও, অপরকে বাজাইতে দিলে সে ফাটিয়াও ফেলিতে পারে। অলওয়েজ পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে তাই, যে নিজের ঢোলটা নিজের বাজাতে হবে, বিকজ দে নো এই ঢোলটা জোরে বাজাবেন না আস্তে বাজাবেন, কোথায় বাজাবেন, কার কাছে বাজাবেন, কারণ আপনার মার্কেট তো সবার কাছে না, আপনার মার্কেট তো করিমের কাছে না, সেলিমের কাছে না, আপনার মার্কেট কার কাছে, ইউ হ্যাভ টু নো দ্যাট। ওই তার কাছে কিভাবে পৌঁছাবেন, ইউ হ্যাভ টু নো দ্যাট। কোন মিডিয়াতে গেলে ওই লোকটার কাছে পৌঁছাবেন, ইউ হ্যাভ টু নো দ্যাট। কি বললে পরে ওই লোকটার কাছে পৌঁছাবেন, ইউ হ্যাভ টু নো দ্যাট। কোথায় আপনি বুস্টিং করবেন, আপনার মেসেজ গুলো কোথায় দিবেন, কোথায় দিলে ওনার কাছে পৌঁছাবে, অল দিস থিংস, এগুলো আপনি যত ক্লিয়ারলি জানবেন, লিখে ফেলতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, আপনার যে ব্র্যান্ড প্রমোশন, ব্র্যান্ড আর্কিটেকচার, ব্র্যান্ড পার্সোনা বলেন, সবকিছু আপনি ওখানে তখন বের করে ফেলতে পারবেন। এই কাজটার জন্য এই হচ্ছে। আর আপনি যেহেতু দুস্থ মহিলাদের নিয়ে কাজ করছেন, ছোট থেকে এই গল্পগুলো যখন আপনি বলবেন, হ্যাঁ, তখন আপনি অনেক বেশি করে আপনার সাকসেস স্টোরিটা, মানে আপনি অনেক বেশি সফল হবেন এবং অনেক বেশি কানেক্ট করতে পারবেন। Excellent. Meghna Apu, I think you got the organic method of success. Bhaiya ekdom clearly করে দিয়েছেন। I'm so thankful to Bhaiya. But again, আমি কিন্তু আপনাকে বললাম আপনি আমাদের সাথে কানেক্ট হন। আমি এখন as a national program coordinator, I'm saying that আপনার যত রকম মিডিয়া সাপোর্ট আছে, will be giving that. Okay? আপনি জাস্ট আপনার বিজনেসটা একটু স্টার্টআপের মধ্যে পড়ে না দেখে হয়তো অনেকে আপনাকে আইসিটি সেক্টরে দে উইল নট বি হিয়ারিং ফ্রম ইউ, দ্যাটস ভেরি ট্রু। আইসিটি সেক্টর দিবে না, এটা আইসিটি সেক্টরের প্রজেক্ট না। ভাইয়া জায়গাগুলো বলেছে, প্লাস আমাদের আই থিংক আই ইন্ট্রোডিউস ইউ উইথ রাশেদ ভাই। রাশেদ ভাই আজকে জয়েন করেন, বাট উই হ্যাভ এ গ্রুপ অফ পিপল ফর ইউ। আমরা আমেরিকান এমবাসি উইলিং টু হিয়ার ফ্রম ইউ, ব্রিটিশ এমবাসি ইজ উইলিং টু হিয়ার ফ্রম ইউ। সো I will try to
connect you with those people যারা আসলে আপনাদের মতো এন্টারপ্রেনারদেরকে প্রমোট করতে চায়। আচ্ছা, এটা আমি বললাম আপনি কানেক্ট করেন আমার সাথে, আমি ডেফিনেটলি এটাকে স্টার্টআপ তাহলে স্টার্টআপের মধ্যে ঢুকাই দেব, মানে উইল ব্রিং সাম। থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই থিংক ইনশাআল্লাহ কথা হবে পরে। আচ্ছা, আমি আরো তিনজন আছে, রাজবি আপওয়ার্ক, তাসনিমা আহমেদ, রাজবি আপু, উই হ্যাভ রেজড হ্যান্ড ফর অনেকক্ষণ আগে তুলছেন। প্লিজ, থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি এই মুহূর্তে অনার্স সেকেন্ড ইয়ারে আছি ইংলিশ ডিপার্টমেন্টে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো আমি লাস্ট 4 ইয়ার ধরে আর্ট এন্ড ক্রাফটস এর আমার একটা অনলাইন পেজ ছিল। তো আমার এখানে এক্সপার্টাইজ আছে যে আমি আর্ট এন্ড ক্রাফট নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারতাম, বাট এটা আমার যেহেতু শখের একটা বিজনেস ছিল সেহেতু এটাকে আসলে অতটা আমি ফিউচার দিতে পারি নাই। কিন্তু আমি চাইছিলাম যে এখান থেকে যদি আমি এটাকে যদি বড় করতে পারি, এখান থেকে যদি আমি কোনো কিছু মেয়েদের কর্মসংস্থান করতে পারি, যেহেতু আমাদের মতো মেয়েরা এখন চায় যে ফ্যামিলির বোঝা হবে না, নিজেদের কিছু একটা করবে। তো এটা করতে যে আমি দেখলাম যে না, আসলে এটাকে অত বড় আমি করতে পারবো না, অথবা মানে আমার দ্বারা এটা পসিবল হবে না এত কোলাবোরেশন করা। এরপরে আমার এখন যে স্টার্টআপ ইনোজুট, এটা মেইনলি জুট ইন্ডাস্ট্রি নিয়ে। তো আমি দেখলাম যে জুট ইন্ডাস্ট্রিতেও মেয়েদের কর্মসংস্থান হচ্ছে। তো আমি এখানে ফোকাস করলাম যে জুট ইন্ডাস্ট্রিতে আসলে ডিজিটালাইজেশনটা নাই। তো বাংলাদেশে ডিজিটালাইজেশনটা নাই, বায়াররা আর সেলাররা হচ্ছে কানেক্ট হতে পারে না, মেইনলি গ্লোবাল বায়ার্সরা, যেহেতু বাংলাদেশে অতটা ডিমান্ডেবল না জুট প্রোডাক্টস। তো এই কানেকশনটাই দেওয়ার জন্য হচ্ছে আমাদের ইনোজুট। বাট আমার যেহেতু আজকে সময় নাই সেহেতু আমি অত বেশি বাড়াবো না কথা। জি, আমার যেটা মেইনলি প্রবলেম হয় যে আমি প্রেজেন্ট করতে পারি না, প্লাস হচ্ছে যে আমি ক্যামেরা খুবই ভয় পাই। ক্যামেরা থেকেও আমি ভয় পাই যেটা যে প্রেজেন্ট করা, সামনে যে প্রেজেন্ট করা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হাউ টু বিল্ড আপ দ্যাট, অ্যাজ আমি আপনাকে অনেক ছোট থেকে দেখে আসতেছি টিভিতে, আপনার সাথে এভাবে কথা বলবো এটা আমি কখনো ভাবি নাই। ইটস আ গ্রেট অপরচুনিটি ফর মি। থ্যাংক ইউ ফর জয়নিং হিয়ার। অ্যান্ড আপনি যদি আমাকে অ্যান্সারটা দিতেন যে আমি কিভাবে সামনে যে কথা বলার যে ভয়টা ওইটা কাটাবো কিভাবে। থ্যাংক ইউ, মাই কোশ্চেন অনলি। এটার জন্য খুব সহজ একটা উপায় আছে। সহজ উপায় হচ্ছে আপনার হাতে একটা মোবাইল ফোন আছে, ঠিক আছে? আপনার কোনো কিছু আপনি কোথাও যাওয়ার জন্য না, মানে কোথাও পোস্ট করার জন্য, কোনো কিছু করার জন্য না, আপনি ওটা ক্যামেরাটা হাতে নিয়ে অথবা একটা স্ট্যান্ডের মধ্যে নিয়ে আপনি এর সাথে কথা বলেন, দেওয়ার জন্য, জাস্ট প্র্যাকটিস করার জন্য যে ঠিক আছে আজকে আমাদের কাছে এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমরা এই যে জুটের এই প্রোডাক্টটা এটা এখানে করা, এখানে এই যে জুটটা ব্যবহার করা হয়েছে, এই জুটটা সাদা হোয়াইটের ইয়ের মধ্যে, এবং এটা দিয়ে আমরা একটা পুতুল তৈরি করছি, এখানে আমাদের প্রায় 80 গ্রামের মতন এটা লাগছে, হ্যাঁ, এবং এটা করার জন্য 3 জন শ্রমিক লাগে, এটা করতে আমাদের 1.5 দিন লাগে, এটা এইভাবে করা হয়, এটাই করা যায়, এটাই করা যায়, আপনি গল্পগুলো বলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যেহেতু শাই লাগছে যে আপনার চেহারা দেখা যাচ্ছে, আচ্ছা আপনি আমি ভাই চেহারা দেখাতে চাই না, ফাইন, ডোন্ট। আপনি যদি মনে করেন না চেহারা দেখাবেন, আপনি চেহারা না দেখেও কিন্তু করতে পারেন, পিছনে ব্যাক ভয়েসে দিয়ে যান, আপনি ক্যামেরাটা নিয়ে এই প্রোডাক্টটা দেখান যে আচ্ছা এখানে এই প্রোডাক্টটা আছে, এটা এখানে এই, আপনি কথা বলতে থাকেন, প্রোডাক্টটা দেখাতে থাকেন, এবং এটা কিভাবে বানাচ্ছে, কিভাবে করছে, এটা কোথায় যাওয়া যায়, কি করা যায়, আপনি গল্পগুলো বলেন পেছনে থেকে, নট নেসেসারিলি যে আপনাকে সামনে বসে গল্পগুলো বলতে হবে। সো এইটা একটা বিশাল বড় উপায় কথা বলার। সুতরাং আপনি যদি মোবাইলটা নিয়ে র্যান্ডম, যদি এখানে আপনি ধরেন একটা কবিতা পড়লেন, একটা খবরের কাগজ পড়লেন, আর নিজের যে কথা বললেন, হ্যাঁ, ভিডিও কলে ফ্রেন্ডদের, আরেকটা খুব ভালো একটা বুদ্ধি আছে বলি, ভিডিও কলে ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে কথা বলা, ঠিক আছে? এটা বলতে বলতে দেখবেন যে আপনার জড়তা, আপনার শাইনেস অনেকখানি কেটে গেছে, তখন আপনার কাছে এই সামনাসামনি কথা বলা কোনো ব্যাপারই মনে হবে না। প্রথম ডেফিনেটলি একটু শাই লাগবে, প্রথম একটু অস্বস্তি লাগবে যে কত বড় লোকে দেখছে, আল্লাহ কেমন দেখাচ্ছে আমাকে, ওটা ভুলে যান, আপনাকে কেমন দেখাচ্ছে, কারণ এটা নিয়ে নোবডি ইজ বদার্ড। সবাই বদার্ড হচ্ছে আপনার প্রোডাক্টটা নিয়ে, আপনি কি বলছেন, তাকে কি কমিউনিকেট করছেন সেটা নিয়ে লোকে আরে বেশি। আমরা সবাই ভাবে আল্লাহ আমার হাতটা কোথায় রাখবো, আমার চেহারাটা দেখতে ভালো লাগছে কিনা, আমাকে কালো লাগছে কিনা, আমার চুলটা ঠিক আছে কিনা, আমার ইয়ারিংটা দেখা যাচ্ছে কিনা, forget it, nobody is bothered, কেউ এটা নিয়ে ভাবছে না, আপনার প্রোডাক্টে এখানে আসল। সুতরাং ওই প্র্যাকটিসটা করেন, ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে ভিডিও কলে কথা বলেন, তারপরে নিজে নিজে রেকর্ড করেন,
ঠিক আছে, একটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট প্রমোশন করেন, এটা এই প্রোডাক্ট, এটা এইভাবে হয়, এটাই বানায়, এটা বানায়, নিজে দেখার জন্য করে স্টপ করে তারপর নিজে দেখেন, দেখে ওই কথাগুলি আবার বলেন পরের দিন। ঠিক আছে, সেম জিনিসটা আবার বলেন, থার্ড দিন আবার বলেন, আবার রেকর্ড করে দেখেন, তারপর দেখেন যে আগের চাইতে আপনার ইমপ্রুভ হচ্ছে কিনা, কোথায় কোথায় প্রবলেম। প্রথম দিনে ভিডিওটা দেখলেন, দেখে বের করেন যে কোথায় কোথায় আমি এই কথাটা ভুল বলছি, এই জায়গাটা ভুল বলছি, একটু লেখেন যে আমি ডান দিকে বাম দিকে তাকাইছি, আমি ক্যামেরার দিকে, এবং ক্যামেরার লেন্সের দিকে তাকানোটা খুব ইম্পর্টেন্ট, ওর দিকে তাকিয়ে, কারণ যখন আপনি লেন্সের দিকে তাকাবেন, যিনি দেখছেন তার কাছে মনে হবে যে আপনি তার সাথে কথা বলছেন। সো আমরা সবসময় পছন্দ করি অ্যাটেনশন পেতে, আমি চাই যে আপনি আমার সাথেই কথা বলবেন। সো ক্যামেরার মজাটা হচ্ছে যে আপনি যখন ক্যামেরার লেন্সের দিকে কথা বলেন, তখন যিনি দেখেন তার ধারণা হয় যে আপনি তার সাথে কথা বলছেন। সো এই চোখে চোখ রেখে কথা বলাটা খুব জরুরি, পার্সোনাল, দেন কানেকশনটা তৈরি হয়। সো ওটা বলেন, প্রোডাক্টটা দেখান, আপনার মতন করে সহজ থাকেন, কথা বলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, ট্রাস্ট মি, 8 দিনের দিন ইউ আর এ প্রো, ইজিলি পারবেন, ব্যাপারই না। জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর আরেকটা কোশ্চেন ছিল যে Yes. যেহেতু আমরা এখানে জাস্ট এমন না যে জাস্ট বায়ার সেলারের কানেকশনটা আমরা করব, এখানে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম হবে। এন্ড এখানে আরেকটা ইনোভেশন আসবে, লাইক হচ্ছে যে জুটের একটা ভ্যারাইটি আছে, জুটের তো অনেক ভ্যারাইটিস আছে, তো একটা ভ্যারাইটি এমন আছে যেটা থেকে বেভারেজ বানানো যায়, চা বানানো যায়, লাইক হচ্ছে জুস বানানো যায়, প্লাস হচ্ছে জুটের মালচিং আছে, তো অনেক কিছু আছে, অনেক প্রোডাক্টস। তো আমি চাচ্ছিলাম যেহেতু এটা একটা এটা হচ্ছে ফাউন্ডার পার্সোনাল ডেভেলপের জন্য এই গুগল মিটে আমরা সবাই আসছি, তো আপনি আমাকে কি প্রেফার করবেন অ্যাকচুয়ালি, আমি কিভাবে ফাউন্ডার পার্সোনাল ডেভেলপ করতে পারি এখানে এই ইন্ডাস্ট্রিতে? আচ্ছা, এখানে আমার মনে হয় আপনি যেটা বললেন খুব দারুণ একটা কথা বললেন। দেখেন, আমরা ভিডিও দেখি দুটা কারণে, একটা হচ্ছে হিরো আলম টাইপের, এটা দেখে মজা পাইলাম, ফান লাগছে, ঠিক আছে। আবার কিছু কিছু ভিডিও দেখি যেখান থেকে আমরা শিখি, রাইট? যেমন আপনি যে বললেন না পাটের অনেক রকম, যে আপনারা জানেন আমরা তো সব যে বাংলা জানি পাট, কিন্তু পাটের কত রকম আছে। এই দেখেন, এই পাটটা এটাকে বলে তোষা পাট, এইটাকে সোনালী পাট, এটাকে সাদা পাট। এই পাটটা হচ্ছে যখন তোলা হয় তখন প্রথম থাকে এইটা, তারপরে থাকে এটা, তারপর থাকে এইটা, ঠিক আছে। আপনি পাট নিয়ে একদিন একটা দেন, ভিডিও করেন, ঠিক আছে। তো তখন দেখে আমি জানলাম, ওরে আল্লাহ, পাটের আবার এত কিছু আছে। তারপর আপনি একদিন বলেন, আচ্ছা আপনি কি জানেন, আচ্ছা আমরা তো জানি পাট দিয়ে খালি সুতা দড়ি হয়, এটা হয়, বা ব্যাগ হয়। আপনি কি জানেন যে পাট দিয়ে চা হয়, বা পাট দিয়ে অমুক জিনিস হয়, বা পাট দিয়ে এটা হয়, যে পাট থেকে এটাও হয়, যে পাটের এই পাটটা নিয়ে এটা থেকে দিয়ে এভাবে এক্সট্রাক্ট করে চা হয়, এবং সেই চাটা কিন্তু খুব উপকারী, খেতে মজা, এই চায়ের মধ্যে এই পুষ্টিগুণ আছে, এবং এটার দাম অনেক কম, এবং এটা খুব সহজে পাওয়া যায়, এটা ভেরি মাচ অর্গ্যানিক। নলেজ গুলো দেন। এটাও এই যে আমাদের অন্যান্য যারা ছিলেন, যে জুবি আপু ছিলেন, তারপরে মেঘনা আপু ওয়েলবিং নিয়ে যারা কথা বলে, প্রত্যেকেই বলবো যে আপনি কেবল যে আপনার ইয়েটা বলবেন তা না, লেট পিপল গেট টু নো দ্য প্রোডাক্ট ইটসেলফ, ঠিক আছে। তাদেরকে কিছু জিনিস শেখান, জানান। যেমন আপনি যে স্বাস্থ্য সেবা সম্পর্কে, যে আপনার মন খারাপ লাগছে, লাগছে, কান্না পাচ্ছে, এ সময় আপনি কি করতে পারেন, তাকে 5টা টিপস দেন। আপনার প্রোডাক্ট সেলিং করা দরকার, কিছু করা দরকার, ওই লোকটার হলো যে এরা আমাকে হেল্প করতে চায়, ঠিক আছে, এটা হবে। শাড়ির ব্যাপারে, যে একটা জামদানি তৈরি করতে কি লাগে তাতে তথ্য দেন, যে একটা জামদানি শাড়ি যখন করার প্ল্যান করে কোনো তাঁতি, তখন প্রথমে তাকে সুতা কিনতে হয়, আবার এই গ্রেডের সুতার আবার গ্রেড থাকে, এই ধরনের সুতা কিনতে হয়, সেই সুতা আবার 7 দিন শুকাতে হয়, 7 দিন শুকানোর পরে দেখা যায় ওটার মধ্যে ময়েশ্চারটা আছে কিনা, তারা আবার হাত দিয়ে টেস্টিং করে যে এটা ময়েশ্চার লেভেলটা কখন, করার পরে তারপরে তারা মেশিনে ওঠায়, মেশিনে ওঠানোর পরে তারপরে এটা মধ্যে অল্প অল্প পানি ছেটে তারপরে করে, প্রথম দিন এতটুকু করে, তারপরের দিন এতটুকু করে। একটা জামদানি কিভাবে বানায়, বা বানানোর আগে সুতাটা কিভাবে কালেক্ট করে, একটা হ্যান্ডলুম মেশিন কি, এই লুমের মধ্যে তারটার মধ্যে কিভাবে একটা জামদানি তৈরি হয়, এই ছোট ছোট গল্পগুলো দেখান। এইগুলো না খুব ইন্টারেস্টিং, লোকে খুব আগ্রহ নিয়ে গল্প দেখতে পছন্দ করে। তো আপনার এই জুটের ব্যাপারে অনেক গল্প আছে, আপনি পাতাটা নিয়ে দেখান, এই কি করে জুটটা থেকে, আমরা যেমন শহরের লোকেরা যারা একেবারে যারা গ্রামে থাকে তারা জানেন, কিন্তু কি করে এইটা থেকে যে জুটটা বের হয়, আঁশটা বের হয়, আঁশটা তারপরে কি করে শুকায়, তারপরে কি করে দেয়, এই জিনিসগুলি কিন্তু আমাদের অনেকেরই অজানা, আমার নিজেরই অজানা। তারপরে এই যে পাটের যে বিভিন্ন রকম থাকে, এই রকমটা হয় কি করে, পাট গাছ থেকে আলাদা হয়, নাকি এটা শুকানোর মাধ্যমে, নাকি এটা প্রক্রিয়াকরণের মাধ্যমে,
এটার কোয়ালিটি ডিফার করে কিভাবে হয়, কত ধরনের কোয়ালিটি আছে, এটার মাপে কি দিয়ে, মানে এটা ইউনিট কি, যে 1 কেজি 2 কেজি 1 টন এবং 1 টনের দাম অ্যাভারেজ কত পড়ে, এগুলো আপনি আইডিয়া দেন। তাহলে হলো কি লোকে যখন জানবে, শুনবে, শিখবে, যারই একটা নতুন জিনিস জানলাম তো, দারুণ জিনিস শিখলাম তো, বাহ জোশ, ভাল লাগছে। আপনি নিজে দেখেন না যে আপনি যেসব ভিডিও দেখেন, আপনি কতক্ষণ আর ফানি ভিডিও দেখেন, তার মাঝখানে কিন্তু অনেক ভিডিও দেখেন যেগুলো আপনাকে কিছু নলেজ দেয়, কিছু শেখায়, কিছু জানায়। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা জানতে পছন্দ করি, কিন্তু নতুন কিছু জানতে আমাদের খুব ভালো লাগে। সো টেক দিস অপরচুনিটি। আমরা প্রত্যেকেই যারা স্টার্ট আপ বিজনেস করছি, আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্টের বিভিন্ন রকম ইনফরমেশন, যেটা ডাইরেক্টলি আমার সেলের সাথে কোনো সম্পর্ক নাই হয়তোবা, তার জানার জন্য লেটস গিভ টিপস দেন, সাপোর্ট দেন, হেল্প দেন। আপনি কোথায় পেতে পারেন এই ধরনের পার্ট, পেতে হলে কোথায় পেতে পারেন, আপনি অমুক জায়গায় যান, এখানে পার্ট পাবেন। আপনি পার্ট নিয়ে আপনি কাজ করতে চান, কোথায় যেতে পারেন, অমুক জায়গায় যান, এরা আছে হেল্প করার জন্য। সো লোকে ভাববে যে আপনি একটা ইনস্টিটিউশন যিনি সবাইকে হেল্প করেন। ইউ আর নট অনলি এ সেলার, ইউ আর নট অনলি এ সার্ভিস প্রোভাইডার, বাট ইউ আর সামওয়ান যাকে রিলাই করা যায়, যাকে ট্রাস্ট করা যায়, যে অন্যের উপকার করে। আমরা আসলে যে উপকার করে তাকে কিন্তু আমরা খুব পছন্দ করি, তাই না? তো এই যে ডক্টর জাহাঙ্গীর কবির, তাই না, কেন ওই লোক এত পপুলার হয়ে গেল কেন? সিম্পল জিনিস, ওই লোক বিভিন্ন রকম টিপস দিত, আপনি এটা করবেন না, এটা খাবেন না, ডায়াবেটিস কমাতে চান, এটা করেন, ওটা করেন। উনি কিন্তু একবার বলতো না আমার কাছে আসেন, কখনো কিন্তু বলে নাই। কিন্তু দেখেন উনি ওই কথাগুলো বলতে 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 লোকের ট্রাস্ট অর্জন করছে। আরে এই লোকটা তো ভালো কথা বলে, এই লোকটা তো অনেক ভালো টিপস দেয়, লোকটা তো অনেক জানে, এইসব জানতে, তাহলে তো এরই আমার দেখানো দরকার। আপনি যখন ইনফরমেশন গুলো দিবেন, ইয়ে করবেন, তখন লোকে আপনাকেই নক করবে যে এই মানুষটা নলেজেবল, বা এই প্রতিষ্ঠানটা জানে, এরা বোঝে, এরা কাজটা সম্পর্কে জানে। সো ওদেরকে জিজ্ঞেস করা যায়, ওদের কাছে যাওয়া যায়। সো এই যে ট্রাস্ট, একটা স্টার্ট আপের জন্য অনেক বড় ব্যাপার হচ্ছে ট্রাস্ট গেইন করা। এবং ট্রাস্টটা গেইন করার ক্ষেত্রে এই ছোট ছোট ভিডিও ব্লগ, এই ছোট ছোট লেখা, এই ছোট ছোট সাপোর্ট, এই টিপস, অ্যাডভাইস, এগুলো আপনার ট্রাস্ট ওয়ার্দিনেসটা অনেক বাড়িয়ে দেবে। এবং ট্রাস্ট ওয়ার্দিনেস যখন স্টাবলিশড হয়ে যাবে, আপনার স্টার্ট আপ এমনি ফ্লাই করবে। ইনশাআল্লাহ ভাই, ইনোজুট একদিন ফ্লাই করবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই করতেই হবে, থ্যাংক আমরা ইউ। সবাই আছি আপনার সাথে। আচ্ছা, আমি আরো অনেকগুলো কোশ্চেন আছে পরে, আই গেস হ্যান্ড রেজ করছেন নেক্সট, আমি দেখছি আবার বেড়েও গেছে আবার, ঠিক আছে, সবাই খুব ভয় পাচ্ছে যে সময় শেষ হয়ে যাচ্ছে ভাইয়া। না না না, অসুবিধা নেই, আমি আছি অন্তত, আপনাদের প্রবলেম থাকলে আমার কোনো অসুবিধা নেই। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আহসান হাবিব ভাই, আপনি কোশ্চেন করেন প্লিজ, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম ফেরদৌস ভাই, আপনার আসসালামু কথা আলাইকুম শুনছিলাম। থ্যাংক ইউ ফ্লোর দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমি আজকে খুব ভালো একটা দিনে কথা বলছি। আমাদের লাইক সামনেই ফেব্রুয়ারি মাস, আর আমরা বর্তমান সময়ের সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের যে সমস্যাটা, সেটা বর্তমান যুগের, সেটা হচ্ছে ভাষা। আমরা যখন কোনো লেখা বাংলাতে অনুবাদ করি, তাতে বাংলা ভাষায় অনেক ব্যাকরণ এবং বানান ভুল থাকে। তো এই সমস্যাটার সমাধানে আমরা বাংলা গ্রামারলি নিয়ে আমরা কাজ করছি। ওভারঅল একটা খুব ভালো, আমরা খুব গর্বের সাথে বলতে পারি আজকে রাত থেকে আমরা বাংলা গ্রামারলি 100% একুরেসিতে দিয়ে দিব। পাশাপাশি বাংলার পাশাপাশি যেহেতু আমরা মাল্টিল্যাঙ্গুয়াল, তো সেদিক থেকে আমাদের ইংরেজিরও দরকার পড়ে। সো ইংরেজি লেখার ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রথম লোকালাইজ সলিউশন হিসেবে সঠিক এআই, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি। তো আমি সম্পূর্ণ আইসিটি ডিভিশন, স্মার্ট বাংলাদেশ, এক্সেলেটর প্রোগ্রাম সবার কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের ভিশনটা অনেক বড়। তো আমি এটা নিয়ে যখনই কাজ করতে যাই, অনেকগুলো ধাপ পার করে আজকে আমরা এই জায়গায় আসছি। তো অনেক সময় দেখা যায় আমাদের এমন কারো কাছে পিচ করা লাগে যে হয়তোবা অত একটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স না। মানে আমরা ভিশন যেভাবে দেখতেছি, অনেক সময় 3 থেকে 4 মিনিটের মধ্যে অনেক কিছুই বুঝিয়ে বলা যায় না, অথবা আমাদের ডোমেন এক্সপার্টে আমাদের যেটাতে আছে, আমি যার কাছে পিচ করতেছি উনি ব্যক্তিগতভাবে আমাদের এই ডোমেন এক্সপার্টিতে না। আমি এই ধরনের প্রবলেম অনেকবার পড়েছি। তো এই ধরনের সিচুয়েশনে আমাদের আমরা এইগুলোকে কিভাবে ট্যাকেল করব? অনেক ক্ষেত্রে অনেক রিয়েলিটি শো, অনেক জায়গায় পিচিং করা লাগে এক্সেলেটর প্রোগ্রামে। তো হয়তোবা অনেকে দেখা গেছে অনেক বড় ভিশনকে অনেকে ওটার সাথে কানেক্ট করতে পারে না। ব্যাপার থাকে।
হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা প্রথম কথা, যেটা খুব ছোট করে যদি বলতে পারেন, আমি আপনার জায়গা হলে আমার যে ক্ষুদ্র জ্ঞান তাতে বলতে পারি। প্রথমে গিয়ে বলতাম যে সারা দুনিয়াতে এখন কন্টেন্ট, যে বিভিন্ন বিষয়ে জ্ঞান বিতরণ, জ্ঞান আহরণ, প্রচুর লেখা, ইন্টারনেটে প্রচুর জিনিসপত্র আছে, প্রচুর বইপত্র আছে, কিন্তু সবই হচ্ছে আন্তর্জাতিক ভাষায়। কিন্তু বাংলা ভাষায় সহজবোধ্য করে এই টেক্সটগুলিকে আনা একটা খুব মুশকিলের কাজ। আমাদের এখানে প্রচুর অনুবাদ, অনলাইন অনুবাদ আছে, বার্ড আছে, গুগল ট্রান্সলেটর আছে, ব্লা 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 ব্লা, বহুত কিছু আছে, ইয়ান্ডেক্স ফ্যান্ডেক্স, প্রচুর কিছু। কিন্তু মুশকিল হচ্ছে যে এরা একেবারেই প্রিলিমিনারি বা প্রিমিটিভ স্টেজে আছে। যেমন আমি একটা ট্রান্সলেশন দিলাম গুগলকে করতে, যে ভাই এটাকে বাংলা থেকে ইংরেজি করো। রবীন্দ্রনাথের একটা শব্দ, একটা বাক্য, মন আমার কেমন কেমন করে। তো গুগল আমাকে লিখে দিল, মাই মাইন্ড হাউ হাউ ডাজ। সো মন আমার কেমন কেমন করে, মাই মাইন্ড হাউ হাউ ডাজ। সো দ্যাট ইজ গুগল। এখন গুগল কখনো ওই অনুভূতির জায়গাটা, অনুভবের জায়গাটা বুঝতে পারবে না, যেটা একমাত্র একজন বাংলা ভাষী, যিনি বাংলাকে ভালোবাসেন, বাংলার অন্তর্গত সৌন্দর্যকে যিনি বুঝতে পারেন, কেবলমাত্র তিনি এটাকে সঠিক অনুবাদ করতে পারবেন, শব্দগত অনুবাদ না। আর এখনকার যত অনুবাদ হচ্ছে, অনেক ক্ষেত্রে ভালো অনুবাদের কিছু পেয়ে যাই মাঝে মধ্যে, হয়তো ব্যাকরণগত ভাবেও ঠিক, বানান ঠিক, সব ঠিক, কিন্তু ভাষার একটা মাধুর্য আছে, ভাষার একটা সৌন্দর্য আছে, তাই না? এবং কথা বলার মধ্যে, লেখার মধ্যে, পড়ার মধ্যে, সেটা যত সহজবোধ্য, যত সহজ। হুমায়ুন আহমেদের বই কেন এত এত বিক্রি হতো, মিলিয়ন মিলিয়ন কেন বিক্রি হয়? হুমায়ুন আহমেদের প্রত্যেকটা লেখা, উইথ ডিউ রেসপেক্ট, শেষের দিকে এসে প্রত্যেকটা লেখা আমার কাছে ট্র্যাশ মনে হয়, কয়েকটা লেখা ছাড়া। হ্যাঁ, একদম ট্র্যাশ, একই ঘটনা, এই খাইছস, কিরে বেটা, ইয়ে বল। তো একই জিনিস বাবা লিখতেছে, সবকিছু করছে, কিন্তু লোকে গোগ্রাসে খাচ্ছে। ওয়াই? একটাই মাত্র কারণ ছিল, এত সহজ করে লেখা, পড়তে গেলে মাথার কোনো এত টেনশন দিতে হয় না, ইজিলি বোঝা যায়, মানে একবার ধরলে ইজিলি পড়ে শেষ করে ফেলা যায়, কত সহজ করা যায়। সো আমাদের ট্রান্সলেশনের যতগুলো বা বায়োলিঙ্গুইস্টিক যতগুলো জায়গা আছে, এগুলো সবচেয়ে বড় প্রবলেমটা একটা তো হচ্ছে যে অনুবাদটা তো ঠিকই হয় না, যাও বা হয় সেটা সহজবোধ্য হয় না। সুতরাং আপনি যদি শুরুতেই যান, যে জাস্ট আপনার জায়গা থাকলে, যে প্রথমে আপনি পিচটা খুব মানে প্রেজেন্টেশনের বেলায়, আমরা কমিউনিকেশনের বেলায় বলি কি, যে প্রথম কথা হচ্ছে, প্রথমে আপনি যাকে পিচ করছেন, যাকে প্রেজেন্ট করছেন, প্রথমে তাকে একটা বাড়ি মারেন। তো আমরা তো ফিজিক্যালি গিয়ে বাড়ি মারতে পারবো না, তো মারতে হলে আমাদের বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে, আপনি প্রথমে একটা স্লাইড লেখেন, যে আপনি গুগলে দিচ্ছেন যে রবীন্দ্রনাথের মন আমার কেমন কেমন করে। যে গতকালকে বাংলা কবিতার অনুবাদ লিখতে চাচ্ছিলাম, তো এটা ভাবছিলাম যে ঠিক আছে বিদেশিদের জন্য দিই, তো আমি লিখলাম মন আমার কেমন কেমন করে, গুগল লিখলো মাই মাইন্ড হাউ হাউ ডাজ। তো এই হচ্ছে ট্রান্সলেশনের দুনিয়া। এটা পারবে না, কারণ হচ্ছে এরকম। আমরা এই জায়গাটা কি করছি, আমাদের কাছে যদি কেউ লিখে মন আমার কেমন কেমন করে, আমাদের অনুবাদটা হবে এটা, দিস ইজ হোয়াট উই আর। সারা দুনিয়াতে এত কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা আমাদের যারা সাধারণ ছেলে পেলে, যারা নিজেরা স্বশিক্ষিত হতে চায়, তাদের কাছে সহজবোধ্য ভাষায় নিয়ে যাওয়ার মতন কোনো ল্যাঙ্গুইস্টিক জায়গা নাই। আমরা এই জায়গাটাতে কাজ করছি, দিস ইজ হোয়াট উই আর। এই তিনটা স্লাইড উইল ফ্লাই ইউ আউট। এটার জন্য কোনো টেকনিক্যাল নলেজ দরকার নেই, কারণ এই লোকও কিন্তু গুগল ট্রান্সলেট করে। আমি আমি পার্সোনালি আমি এই ফার্স্ট আমার কাছে, মানে আমি তো অনেক জায়গায় পিচ করতেছি, বিগ বা বিভিন্ন এক্সেলেটর প্রোগ্রাম থেকে আজকে এত দূর আসা। তো আগামীকালকে আমার শার্ক ট্যাঙ্কে পিচ। আমি আপনার এই কথাটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে, কারণ কালকে লিটারালি আমি এটা আমাদের পিচে অ্যাড করতে যাচ্ছি। সো ট্রাস্ট মি, ডু ইট। মানে যারা নন টেকনিক্যাল, টেকনিক্যাল লোককে আপনি বলতে পারবেন অনেক কিছু, যারা নন টেকনিক্যাল সাধারণ মানুষ, আপনি স্পন্সরশিপ চান বা ফান্ডিং চান, তাদেরকে এইভাবে বলেন যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সো আমাদের 16 কোটি ছেলে পেলে, তার মধ্যে 8 কোটি ছেলে পেলে এখন কর্মক্ষম। এই ছেলে পেলেদের যদি আমরা শেখাতে চাই, জানাতে চাই, তাদেরকে যদি কন্টেন্ট দিতে চাই, তাদের মতন করে সহজবোধ্য করে দিতে হবে, কারণ আমাদের ছেলে পেলেগুলি ইংরেজির জ্ঞান নাই। তো আমরা যদি এটা করতে চাই, তাদেরকে যদি সহজ করে সহজ ভাষায় শেখাতে চাই, তাহলে এমন একটা কিছু লাগবে যা তাদের কাছে জিনিসটাকে সহজ করে দেবে, এবং সহজ করে দেবার কাজটা করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটাই আমরা করতে চাচ্ছি। Present your case and you are done. Awesome. Thank you. Habib, you got lots of things today, okay? Habib,
Okay, so I'm like, we all wish very, very success for you tomorrow, inshallah. অবশ্যই। আচ্ছা, আমি নেক্সট চলে যাচ্ছি। আর দুইজনের হ্যান্ড রেজ করা আছে, আমাকে আবার হোয়াটসঅ্যাপে অনেকে কোশ্চেন করে রাখছে যে ভাইয়াকে বলতে হবে। সো আমি যে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু সবার রিলেটেড এবং সবাই এটা থেকে শেখা উচিত। আসলে আমি যেটা বলছি এটা ইন জেনারেল আমাদের সবারই কাজে লাগে, অনেক কিছু আছে। আচ্ছা, আমি নেক্সট হচ্ছে নুসরাত আপু, অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। নুসরাত আপু প্লিজ রেজ ইউর হ্যান্ড, আপনি কথা বলেন প্লিজ, আপনি কোশ্চেন করেন। হ্যাঁ, নুসরাত আপু, নুসরাত জাহান আপু, digit carrier P. নাই, I think probably mic এর সমস্যা হয়েছে। I am very good. Okay, let's go to the next one. Ahsan Roni, হ্যাঁ, আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ভাই, আমার নাম হচ্ছে আহসান রনি। আমি আমাদের একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে হেলদি লিভিং বাংলাদেশ। তো আমাদের হচ্ছে আমরা সবাই আসলে এই যে কিছুদিন আগেই একটা বড় ধরনের প্রবলেম ফেস করেছে সারা ওয়ার্ল্ডের মানুষই, সেটা হচ্ছে যে করোনা। তো করোনা সময়ে আমরা আসলে প্রত্যেকেই ফিল করেছি যে আসলে হেলদি লাইফস্টাইলের কত মূল্য। সো এখন সারা ওয়ার্ল্ডই আসলে এটা আন্ডারস্ট্যান্ড করেছে যে হেলদি লাইফস্টাইল লিড করাটা আমাদের জন্য কতটা জরুরি। তো আমরা এই বিষয়টা নিয়েই মূলত কাজ করছি যে একটা মানুষ তার লাইফস্টাইলকে হেলদি করার জন্য যে যে প্রোডাক্টগুলো লাগে, সেটা খাবার থেকে শুরু করে তার এক্সারসাইজের জন্য যে প্রোডাক্টগুলা, বাচ্চা থেকে শুরু করে একজন ওমেন তার যে যে হেলদি লাইফস্টাইলের জন্য যে প্রোডাক্টগুলো দরকার হয়। সো আমরা এই প্রোডাক্টগুলোর জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছি healthylivingBD.com। এখানে এই ধরনের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে হেলদি লাইফস্টাইল রিলেটেড। আর একটা হচ্ছে আমরা হেলদি লাইফস্টাইলের জন্য কিছু সার্ভিসও দরকার হয়। যেমন আমার লাইফটা তখনই হেলদি হবে যখন আমার মেন্টাল হেলথটা ভালো থাকবে। সো আমাদের মাধ্যমে আপনি মেন্টাল হেলথ এক্সপার্টের সাথে সেশন করতে পারবেন, আপনি ইয়োগা করতে পারবেন, মেডিটেশন করতে পারবেন, আপনি ডায়েটিশিয়ানের সাথে সেশন বুক করতে পারবেন আপনার হেলদি ডায়েটের জন্য, আপনি ফিটনেস এক্সপার্টের সাথেও সেশন করতে পারবেন। সো এরকম বিভিন্ন এক্সপার্টদের সাথে সেশন করারও এখানে সুযোগ আছে, সার্ভিসগুলো নেওয়ারও সুযোগ আছে। তো এখন আমরা অবভিয়াসলি একটা নিউ কনসেপ্টে, যেটা বাংলাদেশে আসলে বেশিরভাগ সবাই অসুস্থ হওয়ার পরের বিষয় নিয়ে কথা বলে, যে আমি কি ওষুধ খেতে পারি, ওর কোন হসপিটালে যেতে পারি, বা কোন ডাক্তারের সাথে কথা বলতে পারি। বাট আমরা কথা বলছি যে আপনি কিভাবে আসলে ডাক্তারের কাছে না যাওয়া লাগে, আপনি আপনার লাইফস্টাইলটাকে হেলদি করতে পারেন। সো এটা নিয়ে আমাদের কাজ। তো আমার মূলত চাওয়া বা মানে কোশ্চেনটা হচ্ছে যে আপনি পার্সোনালি যদি মানে আমি হচ্ছে ফাউন্ডার, বাট আপনি যদি এই প্ল্যাটফর্মের ফাউন্ডার হতেন, তাহলে হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে আসলে কোন ওয়েতে পিচ করতেন, সেটা ইনভেস্টরদের কাছে অর পাবলিকের কাছে, যেটাতে তারা এটার সাথে নিজেদেরকে কানেক্টেড ফিল করে অ্যান্ড এই প্ল্যাটফর্মে থেকে প্রোডাক্ট কিনে বা সার্ভিস নেয়। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো এখন অলরেডি প্রোডাক্টের জায়গা থেকেও একটা হিউজ নাম্বার অফ প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে বা আমাদের সোশ্যাল মিডিয়াতেও আমরা কন্টেন্টের মাধ্যমে একটা 100,000 অ্যারাউন্ড ফলোয়ার বেস গেইন করেছি। তো এই জায়গাটাতে আমরা এখন মূলত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটাকে আরো ন্যাশনাল লেভেলে এবং হিউজ আকারে পৌঁছে দিতে চাই, এবং দেশের প্রতিটা কোনায় কোনায়, মানে প্রত্যন্ত অঞ্চলেও আসলে সার্ভিসটা দিতে চাই। তো এই যে সার্ভিসগুলা বা এটাকে প্রোডাক্টগুলোকে ন্যাশনাল ওয়াইড ছড়ানোর জন্য যদি প্রথমত ফাউন্ডার, সেকেন্ড হচ্ছে ব্র্যান্ড ম্যানেজার, যদি ব্র্যান্ড ম্যানেজার হইতেন, তাহলে আসলে কোন ক্যাম্পেইনগুলো আপনি নিজে নিতেন, যেটা আসলে মানে এই ব্র্যান্ডটাকে আসলে একটা খুবই এসেনশিয়াল এবং আমাদের সকলের পরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারত? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি প্রথম যে কথাটা বলেছেন, ইনফ্যাক্ট আমি ওটা দিয়েই শুরু করতাম। আমি প্রথম কথাটা আপনি যেটা বলেছেন যে করোনা, রাইট? সো আমি প্রথমেই বলতাম যে করোনার কারণে কি কি হয়েছে, আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে। বাংলাদেশে এমন কেউ নাই যা করোনা হয় নাই। আমরা যারা বলি যে হয় নাই, কারণ আমরা টেস্ট করিনি, কিন্তু আসলে হয়েছে, টের পাইনি, হয় টের পাইনি, টেস্ট করি নেই, এই কারণে আমরা বলছি আমার করোনা হয়নি, কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে করোনা হয়েছে। নাও
এখন করোনা হবার পরে আমরা এফেক্ট হয়েছে কোথায়? এফেক্টেড কি? ফার্স্ট এফেক্টেড আমাদের লাংসের কার্যক্ষমতা কমে গেছে অনেকখানি। নাম্বার 2 এফেক্ট হয়েছে আমাদের স্কিন, এবং করোনার একটা বড় জিনিস হচ্ছে যে আপনার স্কিন ডিজিজের পরিমাণ বেড়ে যাবে। নাম্বার 3 হবে হচ্ছে আপনার মাথার চুল কমে যাবে, চুল পড়ে যাবে। আমার অনেক চুল ছিল, and I had severe corona. I was almost dead. আমি মৃত্যুর পার থেকে ফিরে এসেছি, আইসিইউতে ছিলাম প্রথম দিকে একদম for 7 days. সো তারপরে যেটা হয়েছে, আমার শ্রবণ শক্তি আগের চাইতে কমেছে। নাম্বার 5 হচ্ছে যে আমার কাজ করার যে আগে যে উদ্যম, যে লাফালাফি করতাম, যে লাগতো সেটা লাগতো, এটা এখন পাই না। অনেক বেশি অফ লাগে, নিজেকে ডিপ্রেস লাগে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, অত উদ্যম পায় না, কোথাও যেতে ইচ্ছা করে না, শরীর সাপোর্ট করে না, একটু অসুস্থ হলেই খুব বেশি সিক লাগে। অর্থাৎ আমি প্রথমে যেটা বের করবো সেটা হচ্ছে যে করোনার কারণে আমরা কোন কোন জায়গাতে এফেক্টেড, এবং এগুলো সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড ডেটা আছে। আমি ডেটাগুলো বের করে দেখবো যে কতজন লোকের লাংসের প্রবলেম হয়েছে, কত লোকের, এবং এই ইনফরমেশন গুলো দিতাম। প্রথমে আমি প্রোডাক্টের দিকে যাবই না, বলবো যে করোনার কারণে আমাদের কি কি ক্ষতি হয়েছে। প্রথম ক্ষতি হয়েছে শারীরিক। সেকেন্ড কথা হচ্ছে যে এতদিন আমরা বসেছিলাম, আমাদের মানসিক ক্ষতি হয়েছে। কি কি মানসিক ক্ষতি হয়েছে? ডিপ্রেশন তৈরি হয়েছে, অনেকের এংজাইটি তৈরি হয়েছে, এগুলো হয়েছে, রাইট? সো এগুলো হবার ফলে কি হয়েছে যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু এখন কমে গেছে। দ্য ওয়ে ইট ইজ, ইফ ইট রিমেন্স লাইক দিস, এমন ভাবেই যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে গড়ে যার ফুসফুসের এতখানি আক্রান্ত হয়েছে, তার যদি সামনে কোনো একটা ঠান্ডা লাগে বা একটা নিউমোনিয়া হয় বা এই জাতীয় প্রবলেম হয়, তার বেঁচে থাকার সম্ভাবনা এত পার্সেন্ট, তার এটা এত পার্সেন্ট। স্কিন ডিজিজ বাড়বে, স্কিন ডিজিজ হলে সেখান থেকে স্কিন ক্যান্সার হতে পারে, স্কিন ডিজিজের কারণে আপনার কিডনিতে প্রবলেম হতে পারে, কোথায় কোথায় কি প্রবলেম হতে পারে। প্রত্যেকটা যে প্রবলেম গুলো করোনার কারণে হয়েছে, যেটা আমাদের সাফার করছে, প্লাস হচ্ছে আমাদের মেমোরি লস হয়ে যাচ্ছে। আমি এখন অনেক কিছু মনে করতে পারি না। মানে সেদিন একটা ডিজাস্টার হয়েছে, সেটা হচ্ছে যে আমি একটা লাইভ শো করছিলাম বাংলা ভিশনে। আমার গেস্ট ছিলেন হচ্ছে সালাউদ্দিন লাভলু ভাই। তো সালাউদ্দিন লাভলু ভাই লাইভ প্রোগ্রাম, ওনার একটা ইন্টারভিউ করবো, ওটা বসছি। তো আমাদের ওখান থেকে সিআর থেকে বলছে যে 1 3 2 1 গো। তা আমি বলছে যে এরকম আছে, আমরা আজকে আড্ডা দেবো এমন একজনের সাথে যিনি নাট্য জগতে আমাদেরকে দারুণ মজা সব নাটক দিয়েছেন, সিনেমা দিয়েছেন, এই করছেন সেই করেছেন, তিনি আমাদের খুব প্রিয় যোদ্ধক। এই যে আমি বলা শুরু করেছি, লাভলু ভাই আমার সামনে বসা, এবং কিছুতেই ওনার নাম আমার মাথার মধ্যে আসছে না, কিছুতেই না। সামনে বসা, আমি কি করব তখন? যে আমার তোর নাম বলতে হবে যে আমার সাথে অমুক। তখন দেখলাম কিছুতেই নাম মনে পড়ছে না। তখন আমি বললাম যে এটা এমন একজন মানুষ, আমাদের খুব প্রিয় মিয়া ভাই, আজকে আমাদের সেই মিয়া ভাই আমাদের সামনে। ওনার নাম বললাম না, নাম বলে ওনার সাথে আড্ডা চলে গেল। কিছুক্ষণ কথা বলার পর তখন আমার মনে পড়লো ওনার নাম সালাউদ্দিন লাভলু। সো ইটস নট অনলি মি, লটস অফ পিপল যাদের বয়স 40-এর উপরে, 30-35, তাদের প্রত্যেকেরই মেমোরি নিয়ে একটা বিশাল বড় জায়গা তৈরি হয়েছে। ফুসফুস নিয়ে হয়েছে, কর্মক্ষমতা নিয়ে হয়েছে, ওয়েলবিং নিয়ে হয়েছে, মানসিক স্বাস্থ্য নিয়ে হয়েছে, ত্বক নিয়ে হয়েছে। সো আমরা বলতাম যে এইগুলোর কারণে আপনার কি কি প্রবলেম হয়েছে, কতজন মানুষ এতে এফেক্টেড, কি পরিমাণে এফেক্টেড, এবং এইটার আফটার এফেক্ট কি। মানে আমার এই যে আগামী আমার যে 70 বছর বাঁচার কথা, এই কারণে কিন্তু আমি 60 বছর বাঁচবো, এই কারণে আমি 55 বছর পর্যন্ত বাঁচবো, এই কারণে আমার আয়ু আরো 8 বছর কমে গেল, এই কারণে 10 বছর কমে গেল। নাও এই যে আমার অসুস্থ হবার প্রবণতা, আমার শরীরটা যে উইক হয়ে গেল, আমাকে উইক করে দিল, হাউ ক্যান আই রিগেইন? কিন্তু আমরা বাঁচতে চাই, আমরা সুন্দর পৃথিবীটা দেখতে চাই, আমি চাই আমার বাচ্চাটা বড় হবে, সে জীবনে সাফল্য লাভ করবে, তার সাফল্য আমি আমার চোখে দেখতে চাই, আমি আমার নাতি পুতিদের দেখতে চাই, রাইট? এবং আমি চাই আমার পরিবারকে সাপোর্ট করে যেতে, কারণ আমি যদি, খোদা না করুক আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যান, তাহলে আমার পরিবার বিপদে পড়বে, তাই না? সো আমরা সবাই জীবনটা চাই। তো এই জীবনটা পেতে হলে আমাকে কি করতে হবে? আমরা আপনাকে বাঁচার গ্যারান্টি দিতে পারবো না, আপনাকে লম্বা জীবনে গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমরা আপনাকে এটা বলতে পারবো কি কি করলে আপনার এই দুর্বলতা আপনি কাটিয়ে উঠতে পারেন। আপনি লাংসের জন্য এই কাজগুলো করতে পারেন, সেখানে এই মেশিনগুলি আপনাকে হেল্প করতে পারে। আপনার ত্বকের জন্য, ত্বককে ভালো রাখার জন্য আপনি এই ক্রিমগুলো ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। প্রতিদিন গোসল করে এসে আপনি একটা লোশন মাখবেন, এই লোশনটা ইউজ করবেন।
আপনার চুল কমে যাচ্ছে, হেয়ার ফল কমে গেলে আপনি রেগুলার ড্যান্ড্রাফ ইউজ করবেন, তারপরে এই তেলটা ইউজ করবেন, এইভাবে মাসাজ করবেন, এই হেয়ার ক্রিমটা দিবেন, এইভাবে আপনি মাসাজ করতে পারেন, আপনি এতদিন পর পর ডাক্তারের কাছে যাবেন, ঠিক আছে? আপনার হাঁটুর ব্যথা, গায়ের ব্যথা, এটাকে কমানোর জন্য আপনি এই মেশিনগুলো ইউজ করতে পারেন, এই মেশিনগুলো আপনার ব্যথা কমিয়ে দিতে পারে। সো এগুলো করলে পরে সকালবেলা উঠেন, হাঁটেন, খান, আপনি ক্যালোরি খাবেন এর পরিমাণে, এই যে আপনার এই হেলথ টিপস, আপনার ফুড ডায়েট চার্টটা হবে এরকম। আপনার ব্রেইন মেমোরি বাড়াতে হলে আপনি বাদাম খান, বাদাম আপনাকে হেল্প করবে, এই ধরনের বাদাম আমরা আপনাকে এই ভালো কোয়ালিটির এই লেভেলের বাদাম যেটা ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আপনাকে হেল্প করবে এই জিনিসগুলো। সো আমি করতাম কি, প্রবলেম গুলোর সাথে আমার প্রোডাক্ট গুলোকে কানেক্ট করতাম, বলতাম যে এই প্রবলেম আমি আপনাকে গ্যারান্টি দিব না, আমরা আপনাকে, কিন্তু আমি বলতে পারি এটা করলে আপনার বেটার হবে, আপনি একটা ভালো লাইফ লিভ করবেন, আপনার শরীরটা সুস্থ থাকবে, আপনি যখন তখন অসুস্থ হয়ে যাবেন না, আপনাকে যখন তখন ধরবে না। এবং এটা করার জন্য আপনি এক্সারসাইজ করেন, এটা করেন, এটা করেন, এটা করেন, সাথে এই প্রোডাক্টটাও ইউজ করেন, মাইনর হালকা সাটেল ওয়েতে দেখা দেওয়া, দ্যাটস ইট। আমি তাদেরকে টিপস দিতাম, তাদের তারা কি করে ভালো থাকতে পারে, তাদের ওয়েলবিংটা নিয়ে বলতাম, মেন্টাল হেলথ থেকে ভালো করতাম সেটা বলতাম। তো আমি ওই যে বলতে 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 বলতে, কারণ আমাদের প্রত্যেকের সেম প্রবলেম, এভরিওয়ান সেম প্রবলেম। সো আমি ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারবো যে আমার এই প্রবলেম গুলো আছে, ওরা আমাকে টিপস গুলো দিচ্ছে, আমার ওয়েলবিং এর জন্য দিচ্ছে, রাইট, এগুলো আমি ফলো করব। আর এই মেডিসিনটা খেলে পরে, এই যে ভিটামিন বিটা খেলে পরে, ভিটামিন ডিটা খেলে পরে, ওটা খেলে পরে আমার এটা হবে এই টেস্ট, আমি যদি ওই ল্যাবে গিয়ে করি আমার ভিটামিন ডি লেভেল ঠিক আছে কিনা আমার চেক করা উচিত, আমার ভিটামিন বি লেভেল আছে কিনা, আমার কোলেস্টেরল লেভেল কি আছে, আচ্ছা তাহলে তো ওরা তো আমাকে অফার দিচ্ছে যে অমুক ল্যাবে গিয়ে করলে 30% ডিসকাউন্ট, ওদের এই রেফারেল কোডটা দিলে, ফাইন, তাহলে ওই ল্যাবে যাবো। ইউ সি, দিস ইজ হাউ ইউ ক্যান প্রমোট। এবং আমি হলে এক্স্যাক্টলি এটাই করতাম। প্রবলেম অলওয়েজ, যে কোনো স্টার্ট আপের প্রবলেমটা কি হচ্ছে, সেই প্রবলেমের সলিউশন কি হতে পারে, এবং এই সলিউশনে আমরা আপনাকে কিভাবে হেল্প করতে পারি। দিস ইজ দ্য থ্রি থিং which is the main thing to communicate, to work on. থ্যাংক ইউ বাপি ভাই। আই থিংক ওরা Thank you so much, ভাইয়া, এবং রনি বলেন। জি ভাইয়া, সো ইউ গট $1 million advice। আপনার কি মনে হলো যে যিনি প্রশ্ন করেছেন, আমি তার কাছে জানতে চাই। আপনার কথা শুনে আমার মানে আমি এটা বুঝলাম যে আমরা সঠিক পথে আছি। কারণ আমরা কিন্তু অলরেডি হচ্ছে আমরা মূলত যখন আমাদের সোশ্যাল মিডিয়া পেজটা শুরু করেছিলাম বা আমাদের ওয়েবসাইটও শুরু করেছিলাম, ফার্স্ট শুরু করেছি আসলে কন্টেন্ট দিয়েই। আমরা প্রথমে শর্টস এবং হচ্ছে বিভিন্ন ডায়েটিশিয়ান, বিভিন্ন হচ্ছে ফুড এক্সপার্ট, নিউট্রিশনিস্ট, তাদের সাথে আমরা সেশন করেছি, ভিডিও বানিয়েছি, তারপরে আমরা ছোট ছোট শর্টস বানিয়েছি যে আপনার কি কি প্রবলেম হলে কি করতে পারেন বা কোন কাজগুলো করলে আপনি অসুস্থ হবেন না, অর সামথিং লাইক দ্যাট। সো আমরা অলরেডি এর কারণেই কিন্তু আমাদের একটা প্রায় 100,000 একটা ফলোয়ার বেস তৈরি হয়েছে, এবং আমরা এখন আপনি ট্রাস্ট, বিশ্বাসটা যে এরা জেনুইন, এরা আমাকে হেল্প করছে, এরা খালি প্রোডাক্ট বেচতে চায় না, এই জায়গাটা আসতে হবে যে দে আর ওয়ার্কিং ফর মি, দে আর ওয়ার্কিং ফর মাই ওয়েলবিং। এই আস্থার জায়গাটা, প্রোডাক্ট সেলিং ইজ এ কনসিকুয়েন্স। রনি ভাই, মেনি থ্যাঙ্কস। আমার মনে হয় আরেকটা ছোট বিষয় ছিল, সেটা হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা ছিল। আমি আসলে যেটা মানে আমার কোশ্চেনেও করেছিলাম যে আমরা আসলে একটু এবার বড় আকারে ক্যাম্পেইনের দিকে যেতে চাই। ভাইয়া যেগুলো বললেন এগুলা অলরেডি আমরা করছি, এবং হয়তো এই ভাইয়ার সাজেশন গুলো আরো বেশি হেল্পফুল হবে, কারণ পিচের জায়গা থেকে যে কিভাবে আমি আসলে মানুষকে আরো কনভিন্স করতে পারি যে আসলেই আমাদের প্ল্যাটফর্মটা তাদের জন্য একটা হেল্পফুল হবে। সো কিন্তু একটা জায়গায় আমার আসলে সবচেয়ে বেশি যে সাজেশনটা দরকার সেটা হচ্ছে যে আমরা কিভাবে আসলে আমাদের প্ল্যাটফর্মটাকে একটা ন্যাশনাল ব্র্যান্ড বানাইতে পারি। এটাই হচ্ছে মূলত মেইন কোশ্চেন ছিল আমার আসলে। বাপি ভাই 1 মিনিটে বলতে হবে। আচ্ছা, ন্যাশনাল ব্র্যান্ড বানাতে হলেও যে এটাই বলছি আপনাকে, ছোট ছোট শর্টস, রিলস, এগুলো খুব বেশি কাজ করে, ছোট ছোট ব্লগিং গুলো কাজ করে। আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যে ছোট ছোট বিজ্ঞাপন দেয়, ব্যানার বিজ্ঞাপন, আপনি যদি খুব দ্রুত পরিচিতি পেতে চান, ইউটিউবে ওই যে ছোট ছোট বিজ্ঞাপন, আপনাকে এই ব্যাপারে প্রচুর টাকা খরচ করতে হবে। বিজ্ঞাপন এখন ডিজিটাল মাধ্যমে সুযোগ যেমন আছে, তেমনি খরচও। ডিজিটাল মিডিয়ামে এখন বিজ্ঞাপন চালানো ভেরি ভেরি এক্সপেন্সিভ। মানে আপনার 10-15 লাখ 20 লাখ টাকা যদি খরচ করেন, তাহলে আপনি একটা লোকের কাছে একটা বড় লেভেলে লোকের নজরে পড়বেন, এই ছাড়া সম্ভব না।
সো এটা একটা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা ওই লেভেলে যেতে চান এবং কেন আপনি ন্যাশনাল লেভেলে যেতে যাচ্ছেন, কেন কত লোককে আপনি অ্যাচিভ করতে চান, হ্যাঁ এগুলো আগে একটু আইডেন্টিফাই করেন যে সেটার সামর্থ্য আপনার আছে কিনা। আপনি কেন 16 কোটি লোকের কাছে যেতে চান? হ্যাঁ 16 কোটি লোক কি আপনার প্রোডাক্ট এফোর্ড করতে পারবে? কত লোক পারবে? এই লোকগুলো কারা, কোথায় থাকে? আপনি এগুলো আগে ফাইন্ড আউট করেন। আপনার প্রোডাক্ট কেনার ক্ষমতা কার আছে, কার আসলেই দরকার। হ্যাঁ এগুলি যত আপনি নীল ডাউন করতে পারবেন, যত এটা পারফেক্ট জায়গায় আনতে পারবেন যে হ্যাঁ এই লোকগুলি এত লোক সংখ্যা, এরা ময়মনসিং এ থাকে, এরা সিলেটে থাকে, এরা রাজশাহী থাকে, যত পিন পয়েন্ট করতে পারবেন, যত বেশি সার্টেইন করতে পারবেন, আপনার ক্যাম্পেইন তত সাকসেসফুল হবে। সুতরাং আগে এটা বের করেন যে আপনি যদি এখন 1 লাখ টাকার পণ্য বিক্রি করেন তাহলে আপনার নেক্সট টার্গেট কত, 2 লাখ টাকার পণ্য ধরে নিচ্ছি। 2 লাখ টাকার পণ্য যদি বেচতে চান তাহলে 2 লাখ টাকার পণ্য কিনবে কারা, কোথায় আছে তারা, এইভাবে প্ল্যান করে আপনাকে আগে ওইটা হিসাব করতে হবে। দেন ব্র্যান্ড প্ল্যানটা আরো পরে। প্রথম কত দূর যেতে চান, কি অ্যাচিভ করতে চান, এইটাকে ঠিক করেন। তারপরে ঠিক করেন যে তারা কারা, কোথায় থাকে, কিভাবে পৌঁছানো যায়। তারপরে এইগুলো বের করার পরে তারপরে বের হবে ওই যারা টার্গেট গ্রুপ, তারা কোন মেসেজটা খাবে, তারা কোন মেসেজটাতে হুকড হবে, কানেক্ট হবে। তখন সেই মেসেজটা ডেভেলপ হবে এবং আপনার কমিউনিকেশন প্ল্যান, মিডিয়া প্ল্যান যেটাকে আমরা বলি, তখন সেটা বানানো হবে। সো এটা আসলে আরো পরে, তার আগে আপনার নিজের এই জায়গাগুলো ঠিক করতে হবে। থ্যাংক ইউ ভাই। আসলে কথা বলা শুরু করলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে ভাই, কথা বলা শুরু করলে বন্ধ করা যায় না। আচ্ছা মানে ইটস টু গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি এখন নুসরাত আপু তো আবার সাউন্ড ব্যাক করছে আই গেস, বাট আমি হায়দার ভাইকে উইল গিভ টাইম, বিকজ হায়দার ভাই প্রবলেম করবে পরে যদি উনি কোশ্চেন না করেন। কারণ হায়দার ভাই হোয়াটসঅ্যাপে অলরেডি বলছে সময় বাড়াবেন নাকি, সময় বাড়াবেন নাকি। হায়দার ভাই প্লিজ ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন। জিহাদ ভাই আপনার মাইক যদি ঠিক থাকে আপনি কোশ্চেন করতে পারেন আপনার। I think I know. I'm রাগ করে চলে গেছে। নুসরাত আপু, হ্যাঁ নুসরাত আপু এখন মাইক ঠিক হয়েছে আপনার? না হয় নাই। জি আসসালামু আচ্ছা আলাইকুম। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম। জি আচ্ছা স্পেশালি বাপ্পি ভাইকে থ্যাঙ্কস। বাপ্পি ভাই হয়তো জানেন না যে আমি ওনার খুব ছোটবেলা থেকেই ওনার কুইজ শো গুলো আমি খুব মিস করতাম না, রেগুলার দেখতাম। সো আমার এই খুব ভালো লাগে বাপ্পি ভাইয়ের সাথে। থ্যাংক ইউ, ইটস আ ব্লেসিং। বাপ্পি এখানে আপনার অনেক ফ্যান আছে। জি আমি I'm so blessed, I feel so blessed. জি হ্যাঁ আমি একদম বাচ্চাকাল থেকে, আমার স্কুল লাইফ থেকে, দ্যাট মিন্স 20-25 বছর আগে থেকে তার ফ্যান আমি। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি বলছি, আমি নুসরাত জাহান, আমি ইআরপি সলিউশন নিয়ে কাজ করছি। তো আমার পার্সোনালি একটা পেইন পয়েন্ট আছে। পার্সোনালি পেইন পয়েন্টটা হচ্ছে আমি একটু যেহেতু কনজারভেটিভ, আমার 7 ইয়ার্স কর্পোরেট জব এক্সপিরিয়েন্স আছে। দেন হচ্ছে 2017 সাল থেকে আমি বিজনেসে ইনভলভ হই। কর্পোরেট জব চলাকালীন সময়ও আমি কিছু বিজনেস ট্রাই করেছি, শুধু এক্সপেরিমেন্ট, মানে স্ট্যাটিস্টিক্যালি ইনফরমেশন নেওয়ার জন্য আমি কিছু এক্সপেরিমেন্ট করেছিলাম। এটা আমার একটা প্যাশন যে আমি বিজনেস করব, কর্পোরেট জব করব না। দ্যাটস ওয়াই আমি যে জব কুইট করি 2017 সালে। তারপর আমি বিজনেসে কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ। তো এখানে আরেকটু অ্যাড করি যে আমার মতো খুব কম মেয়েরা আছেন যারা ঘুরে ঘুরে বিজনেস দেবে, যে চানাচুর কেমন বিজনেস করছে, চা বিজনেস করছে কেমন, তারপর কার বিজনেস বেশি ভালো হচ্ছে, কেন ভালো হচ্ছে। তো আমার রাস্তা হাঁটাটা অনেক বেশি হয়েছে। আমি মানে আমার অ্যাপিয়ারেন্স প্লাস হচ্ছে আমার অ্যাক্টিভিটি দুটো ডিফারেন্ট। মানে আমি যেহেতু কনজারভেটিভ, আমি ছোটবেলা থেকে ওভাবেই মানে হিজাব করে বড় হয়েছি। সো আমি যখন রাস্তায় ঘুরছি ফিরছি দেখছি, সো স্বাভাবিকভাবে আমি অনেক কি বলবো এমব্রাসিং ফিল করেছি সামটাইমস, আবার সামটাইমস আমি অনেক বোর্ড ফেস করেছি যে আমি তো বিজনেস জানতে বের হয়েছি। তো এরকম এটা দেখার পরে আমার বিজনেস, যখন আমি টেক বিজনেস করছি, টেক বিজনেসের ক্ষেত্রে আমার যে জিনিসটা ফেস করতে হয় সামটাইমস, সেটা হচ্ছে যে আমার অ্যাপিয়ারেন্স দেখে ফার্স্ট টাইম বলে যে আপনি বিজনেস করেন, মানে প্রথমে হচ্ছে সে বুঝতে পারে না যে আমি টেক বিজনেস করছি কিনা, বা যখন আমার 2 মিনিট কথা বলা হয় দেন হচ্ছে সে বুঝতে পারে যে না আমি বিজনেস করছি, বিজনেসটা বুঝি।
তো ফার্স্ট অ্যাপিয়ারেন্সটাই হচ্ছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, যে জিনিসটা হয়েছে যে মেয়েরা তো আসলে টেক বিজনেস নিয়ে অতটা বোঝে না, ও সফটওয়্যার কি বুঝবে। আর আমি কিন্তু নন টেক বেসড, তো আমার জব এক্সপিরিয়েন্স, আমার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টোটালি ডিফারেন্ট। তো আমি আমার যদি একটু অ্যাড করি এখানে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রাজুয়েশন করেছি সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স থেকে, খুলনা ইউনিভার্সিটি থেকে। দেন হচ্ছে আমি জবে ঢুকি ব্যাংকিং এ, ব্যাংক থেকে আরেকটা টেলিকমিউনিকেশনে জব করি। দেন হচ্ছে এরকম আরো 2-3টা কোম্পানিতে আমি জব করেছি। তো এখন আমার পেইন পয়েন্টটা যেটা হচ্ছে যে আমি টেক পিপল হিসেবে নিজেকে ব্র্যান্ডিং করতে গেলে আমার কি করা উচিত, এক, আর আমার কোম্পানির ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমি কি করতে পারি। আমি ইনিশিয়াল স্টেজ থেকে যেটা প্রোডাক্ট ডেভেলপ আমরা মার্কেটে অলরেডি আমার মার্কেটে ক্লায়েন্ট এক্সিস্টেন্স আছে, আমরা মনে করি যে আমরা ফিট মার্কেটে এখন যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা গো টু মার্কেট স্ট্র্যাটেজি আমরা সেট করে রেখেছি যে আমরা কিভাবে যাব, কোন এতে গেলে আমাদের জন্য ভালো হবে, এটা আমাদের মতো করে আমরা সেট করেছি। বাট বাপি ভাইয়ের কাছে আমি জানতে চাই যে আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি করতে পারি, আর আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড বিজনেস ব্র্যান্ডিং এর ক্ষেত্রে কি করতে পারি। আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনি ওইটা দিয়ে শুরু করেন যে আপনার যে আমি অমুক এবং আমার পড়াশোনা এই সায়েন্স নিয়ে পড়েছি, কিন্তু আমার সবসময় আগ্রহ ছিল টেকনোলজিতে, অ্যান্ড দেন আমি এখানে জব করছি, জব করে কর্পোরেট এক্সপিরিয়েন্স গুলো আমি গ্যাদার করেছি, সো দ্যাট একটা কর্পোরেট প্রতিষ্ঠানে কি করে কাজ হয়, বিজনেস কি করে হয় সেটা আমি শিখেছি। শেখার পরে দেন আমি আমার নিজেকে নিয়ে এসেছি বিজনেসে, এবং আমি নিয়ে এসেছি একটা আধুনিক সলিউশন ইআরপিতে, যেটা একেবারে একটা পুরো ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটার হিসাব রাখে, পুরোটা নিয়ে কাজ করে। সো এবং আপনি ধরেন জাস্ট কথা বললাম যে আমি বেসিসের সদস্য এত বছর, আমি এখানে এই ব্যবসায় আছি এত বছর, আমি অমুকের সদস্য, এটা সদস্য। আপনি যখন বলবেন যে ঢাকা চেম্বারের সদস্য, এটা সদস্য, তখন লোকে কিন্তু একটু নড়ে চড়ে পড়বে যে বাপরে এত জায়গার সদস্য, তার মানে তো শি ইজ সামবডি। সো আমাদের বেলায় যেটা হয় যে একে তো মেয়ে, তারপরে হিজাব ধারণ করে, সুতরাং কর্পোরেটের লোকেরা সাইডে ফেলে দেয়, যাচ্ছে বোধ হয় তারপর খুব একটা বেশি কিছু যায় না। সুতরাং ফার্স্টেই নিজেকে গিয়ে ওইখানে করাটা যে আমি কিন্তু এই আমার ক্রেডেনশিয়ালস, দেন আপনি যখনই ক্রেডেনশিয়ালস আগে বলবেন তখন তারা দে উইল স্টার্ট লিসনিং টু ইউ। সো আপনি ফার্স্টে গিয়ে বলবেন যে টেক বিজনেসে আমি আছি এত বছর ধরে, এবং আমি এইটার মেম্বার এত বছর, এবং আমি এই অ্যাওয়ার্ড পেয়েছি টেকে, এবং আমরা স্টার্ট আপে এইখানে এইটা পেয়েছি, আইসিটি থেকে এটা পেয়েছি। দেন যারা কর্পোরেট আছে বা অন্য জায়গায় আছে, দে উইল স্টার্ট কাউন্টিং অন ইউ। এটা গেল। এটা একই জিনিস আপনার ব্যবসার ক্ষেত্রেও, কারণ পার্সোনাল ব্র্যান্ডিংটাও আপনার ব্যবসাকেও কিন্তু হেল্প করবে। আপনার ব্যবসাকেও আপনি ওটা দিবেন যে আমাদের এই কোম্পানি স্টার্টেড দিস, এবং অলরেডি আমরা এই ব্যবসা এইটা করছি, এতগুলো কোম্পানিকে আমরা সার্ভ করছি, এতদিন ধরে করছি, আমাদের আপ টাইম এত আওয়ার, এইগুলো আপনি দিবেন। মানে শুরুতেই বাড়িতে মারবেন আপনার একবার টু দি পয়েন্ট স্ট্যাটিস্টিক্স গুলো দিয়ে আপনার কোম্পানি, তখন ওরা নড়ে চড়ে পড়বে যে আচ্ছা দে টক ফিগার্স। সো ফিগার কিন্তু খুব বড় একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, যখন লোকে পাত্তা দিতে জানবে চাইনি, সব ক্ষেত্রে মনে রাখবেন ফিগার, সংখ্যা, বুলেট পয়েন্টস, এগুলো চট করে লোকের মাথায় ধরে। অনেক কথা বলার ক্ষেত্রে ছোট ছোট কথা, ছোট ছোট সংখ্যা দিয়ে দিবেন, লোকে ধরবে। এটা গেল একটা। কর্পোরেট ক্লায়েন্টের ক্ষেত্রে ইআরপি নিয়ে আমাদের বড় বড় যারা কর্পোরেট, তাদের ইআরপির ব্যাপারে চেনা জানা আছে, তাদের আগ্রহ আছে। ইআরপির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা যারা টপ কর্পোরেট তারা পছন্দ করেন বাইরের ইআরপি। ইদানিং দেশি কিছু ইআরপি কাজ হচ্ছে, দেশি কিছু কোম্পানি ইআরপি বানাচ্ছে, তাদেরটা নিচ্ছে, কিন্তু এখনো স্টার্ট আপ লেভেলে বা ওই লেভেলে ইআরপি নেওয়ার ক্ষেত্রে খুব একটা আগ্রহী না। কিন্তু আমাদের এখানে সম্ভাবনা প্রচুর। কারণটা হচ্ছে যে আমাদের এই মিড লেভেল প্রতিষ্ঠান অসংখ্য, এবং বেশিরভাগই হচ্ছে মিড লেভেল প্রতিষ্ঠান। সেকেন্ড থিং যেটা হচ্ছে যে আমাদের এখানে কাস্টমস, ট্যাক্স, ভ্যাট, এই জিনিসগুলো এখন দিন দিন এত স্ট্রেনদেন হচ্ছে যে প্রোডাকশনের স্টার্টিং থেকে আপনার সেল পর্যন্ত পুরোটার একটা হিসাব রাখতে হয়, এবং পুরোটার হিসাব রাখা এই মিড ম্যানেজমেন্ট বা মিড ক্যাটাগরির বিজনেসগুলোর পক্ষে খুব ডিফিকাল্ট। আপনার এনবিআর ওরা চায় যে এই কোম্পানিগুলো ইআরপি ব্যবহার করুক, সুতরাং অলরেডি কিন্তু এনবিআর একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে ইআরপি ব্যবহার করা। সো আপনার ট্যাগলাইনটা হবে যে
আপনার ব্যবসার ক্ল্যারিটি বজায় রাখতে, এবং এদের সবচেয়ে বড় প্রবলেম কি, ব্যবসাতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওই যে ডিউটি কত টাকা আসতেছে, ভ্যাট কত টাকা আসতেছে, আফটার সেলস ট্যাক্স কত টাকা আসতেছে, এই হিসাবগুলো রাখা তাদের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। সো ওই যে বললাম যে প্রথমে আপনি যদি কারো কাছে কিছু বিক্রি করতে চান, সবার আগে জানতে হবে তার চ্যালেঞ্জটা কি, তার তিনি কি সমস্যাটা পড়ছেন। একজন স্টার্ট আপ বলি বা একজন ব্যবসায়ী বলি, যেই বলি, আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে সমস্যার সমাধান করা। আমরা ডাক্তারের কাছে যাই কেন? কারণ আমার দাঁত ব্যথা করছে, দাঁত ব্যথাটা সমাধান করতে। আমার স্কিনে একটা র্যাশ দেখা দিয়েছে, র্যাশটার সমাধান করতে। সো আই ওয়ান্ট দ্য সলিউশন। উনি কতটুকু জানে, কত কি করতে পারে, ওটা জেনে আমার লাভ নাই ভাই। আমার এই প্রবলেমটা কি করতে পারবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনি যাদেরকেই পিচ করবেন, যাদের কাছে যাবেন, জানতে হবে তার স্পেসিফিক প্রবলেম কি, তার চ্যালেঞ্জেসটা কি। ঠিক আছে? এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে ডিউটি, ট্যাক্স, ভ্যাট, আফটার ট্যাক্স, সেলস ট্যাক্স, তারপরে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স, এই সব কিছু, স্যালারি, এই সব কিছু। সো ইআরপি যেহেতু এন্টায়ারটা কভার করে, সো প্রথমে আপনি ওই পয়েন্টস গুলো আলাপ করে নিয়ে, এই পয়েন্টস গুলো যে আপনাদের এখানে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ডিউটিটা বের করা, এটা বের করা, এটা বের করা, একটা ইআরপি আপনাকে সবার আগে এই ঝামেলাটা থেকে আপনাকে বাঁচাবে। আপনার কত এক্সাক্ট ডিউটি, আপনাকে চাইলেই যিনি ওই কাস্টমস অফিসার আছে, তিনি এসে আপনার ফ্যাক্টরিতে ঢুকে ইচ্ছা মতন আপনার উপরে ট্যাক্স বার্ডেন বসাতে পারবেন না, ইচ্ছা মতন আপনাকে বলতে পারবেন না ডিউটি। কারণ আপনার সফটওয়্যারের মধ্যে, সিস্টেমের মধ্যে এক্স্যাক্টলি জেনারেট করা আছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কত টাকার প্রোডাক্ট ঢুকেছে, কত ঢুকেছে, এবং কত ভ্যালু অ্যাডেড ট্যাক্স হয়েছে, তার উপরে এত টাকার ভ্যালু অ্যাডেড ট্যাক্স এসছে, এটা আপনার সিস্টেম পুরো দেখিয়ে দিবে। সুতরাং আপনাকে এই যে ওরা যে ঝামেলা করে, আপনার উপর যে অতিরিক্ত করের বোঝা চাপায়, এটা থেকে আপনি মুক্তি পাবেন, এবং আমাদের এই ইআরপি সিস্টেমটা আপনাকে এই প্রবলেমটা সলভ করে দেবে। প্লাস দেন ইউ এক্স্যাক্টলি নো যে আপনি কত এই প্রোডাক্ট দিচ্ছেন, র ম্যাটেরিয়ালস দিচ্ছেন, এবং সে থেকে আপনি কত আউটপুট পাচ্ছেন। সো আপনার কোন জায়গায় যে আচ্ছা এত র মেটেরিয়ালে, 100 র মেটেরিয়ালে আপনার 100 প্রোডাক্ট পাওয়ার কথা, আপনি কি 100 পাচ্ছেন কি পাচ্ছেন না, নাকি 105টা পাচ্ছেন, নাকি 90টা পাচ্ছেন, তাহলে কোথায় প্রবলেমটা হচ্ছে, এফিসিয়েন্সি লেভেলটা কোথায় কমছে বাড়ছে। সো আপনি যখন এফিসিয়েন্সি লেভেলটা যখন বের করতে পারলেন, এটাকে যখন আপনি চেঞ্জ করবেন, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে এই ইআরপির জন্য আপনার খরচ আছে, কিন্তু দেখেন আপনার এই প্রোডাকশনের এই জায়গাগুলো যখন বের করে দিবে, কোথায় কোথায় ফ্লজ আছে, কোথায় কোথায় প্রবলেম আছে, এটাকে যখন আপনি টুইক করতে পারবেন, এখন আপনি ধরতে পারছেন না কোথায় হচ্ছে, কোন এমপ্লয়ের কারণ ঝাগা হচ্ছে, কোন ডিপার্টমেন্টে, কোন সেকশনে গিয়ে ঝামেলাটা হচ্ছে, আপনি যখন ধরতে পারবেন, যখন আপনি কিছু টুইক করতে পারবেন, ঠিক করতে পারবেন, আপনার প্রোডাকশন লেভেল বেড়ে যাবে। তখন 100 ইউনিট আপনি ইনপুট দিচ্ছেন, আপনি আউটপুট পাবেন 120 ইউনিট, 20 ইউনিট এক্সট্রা পাবেন, ওই 20 ইউনিট হচ্ছে আপনার লাভ। সো ইআরপি আপনাকে যে শুধু ঝামেলা থেকে বাঁচাবে তা না, ইআরপি আপনার প্রফিটেবিলিটি বাড়িয়ে দিবে, ম্যাক্সিমাইজ করবে। সো এইভাবে ধরে ধরে যদি আপনি করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য একটা হেল্প হতে পারে। Excellent. Apu, I think I got your answer, and we'll be working on, মানে আজকে বাপ্পি ভাই যতগুলো সাজেশন দিছে, every session was detailed, and এগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। বাপ্পি ভাই অনেক ধন্যবাদ। এখানে 3-4 জন অনেকেই চিৎকার চেঁচামেচি করছে, they want to ask question, but আমি জানি আপনাকে বললি আপনি go details, কিন্তু এখন 10টা বেজে গেছে, I guess হ্যাঁ 10টা বেজে গেছে, we just cannot, কেউ মনে হয় খেয়ালও করতে পারিনি, and when you talk, মাশাআল্লাহ, you keep talking and we keep listening, and আমি আসলে ইন্টারাপ্ট করার মতো কোন রকমের পয়েন্টই পাই না। সো এখানে আমার মনে হয় এই শাবাবা বিনতে হোসেন আপু এন্ড হায়দার ভাই, ইউ আপনাদের কোশ্চেনের উত্তর পরে ভাইয়া দিবে, এবং ভাইয়া কিন্তু পার্ট অফ আওয়ার প্রোগ্রাম, and ভাইয়া will be around us until you are finishing, so this is not the end, okay, so you will get ভাইয়া, and ভাইয়াকে আপনারা সামনাসামনি পাবেন, এবং আপনারা যদি কারো স্পেসিফিক্যালি, আমি জানি অলরেডি অনেকেই ডিমান্ড করবেন ভাইয়ের সাথে ডিরেক্টলি 1-to-1 মেন্টরিং করার, আমরা ভাইয়ের সাথে ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট সেট করে ভাইয়াকে নিয়ে আসবো হাইটেক পার্কের আমাদের আইসিটি টাওয়ারে আইডিয়া ল্যাবে নিয়ে আসবো, এবং ভাইয়া will be here, he is our mentor. You should love to be there, I love to be there.
থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে যারা যারা পার্টিসিপেট করেছেন অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু শেখা হয়েছে এবং আমার মনে হয় যে কোশ্চেন অনেকে করতে চাচ্ছেন, বাট এটা হয় না আসলে, সবসময় হয় না। সামটাইমস আই থিঙ্ক একটু মন খারাপ হবে, কিছু করার নাই, আমরা এটা ক্যাচ আপ করবো নেক্সট টাইম ইনশাআল্লাহ। তাহলে ভাই আপনাকে মেনি থ্যাঙ্কস। আমি কোনো ভাষা নাই, আই উইশ আই ক্যান গিভ ইউ হাগ। ওকে, না না, শিওর মাই হাগ ইজ ফর এভরিওয়ান। এবং আমি প্রার্থনা করি আপনারা সবাই সফলতা লাভ করুন এবং স্টার্ট আপে বাংলাদেশ এগিয়ে যাবে ডেফিনেটলি, কারণ এটাই ভবিষ্যৎ। এভাবেই আমাদের আগাতে হবে এবং যেটা আমাদের ফিউচার IMF থেকে শুরু করে সবাই বলছে যে ইনশাল্লাহ বাই 2040 আমরা ওয়ার্ল্ডের 26তম ইকোনমিক কান্ট্রি হব এবং সেটা হব বিকজ অফ ইউ, স্টার্ট আপদের কারণে। সো ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার ইনশাল্লাহ। স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ। এন্ড আমি মনে করি যে ইনশাআল্লাহ উইল বি সিইং ইউ অ্যাগেন এন্ড অ্যাগেন। এন্ড সবাইকে ধন্যবাদ। আজকে শেষ করছি এখানে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।